সাউন্ড শুনতে পাচ্ছি সবাই? একদম সাউন্ড শোনা যাচ্ছে। ওকে, সবাই আসুক, 2 মিনিট অপেক্ষা করি, তারপর শুরু করছি। ওকে, আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমরা এই জায়গা থেকে আমরা যেহেতু গতকালকে ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল, সরি সাউন্ড অফ হয়ে গিয়েছিল, আমরা ক্লাসটা করতে পারি নাই, আমরা সেজন্য এখান থেকে শুরু করব। তো এটা একটু খুলে দাও, অন্ধকার লাগতেছে খুব বেশি। আচ্ছা, তো চলো সুন্দর করে পড়া শুরু করি। আমরা আজকে যেই টপিকটা থেকে পড়া শুরু করব, তোমাদের মনে আছে কিনা সেটা হলো যে স্পোর থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম। স্পোর মানে অযৌন জনন, এই জায়গাটা কিন্তু সবচেয়ে কঠিন, সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই জায়গা থেকে আমরা আজকে পড়াটা শুরু করব। লেটস স্টার্ট। দেখো, আচ্ছা, তো আমরা আজকে পড়বো হলো স্পোর থেকে। স্পোর, এখন তোমরা বলবো ভাইয়া স্পোর জিনিসটা কি, এই জিনিসটা কি, এটা আমরা আলোচনা করব। স্পোর হলো একটা কোষ। এই যে দেখো, স্পোর হইলে একটা কোষ, যেই কোষের ক্ষমতা আছে, যেই কোষটার ক্ষমতা আছে একটা পূর্ণাঙ্গ ছত্রাক তৈরি করা। ধরো এই যে ব্যাঙের ছাতাটা, এর নিচে মাইসেলিয়াম, এইটা পুরোটাই তৈরি করার ক্ষমতা আছে এই স্পোর নামক কোষটার। এই জিনিসটার নাম হলো স্পোর। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, স্পোরের সাথে শুক্রাণু ডিম্বাণু কিভাবে আলাদা? দেখো, শুক্রাণু একটা কোষ, কিন্তু তার কিন্তু ক্ষমতা নাই সরাসরি একটা ছত্রাক বানানোর বা নতুন একটা জীব বানানোর। তাকে অবশ্যই ডিম্বাণুর সাথে মিলিত হতে হয়। এই দুইজন মিলিত হয়ে যে জাইগোটটা তৈরি করে, সেখান থেকে নতুন একটা জীব তৈরি হয়। কিন্তু স্পোর, এই একটা কোষ, এ যদি অনুকূল পরিবেশ পায়, শব্দটা হলো এরকম, এরা অনুকূল পরিবেশে একটা স্পোর থেকে একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হতে পারে। তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো যে ধরো এইটা একটা ছত্রাক, ধরো এইটা একটা ছত্রাক, এই যেটা একটা ব্যাঙের ছাতা, এইখানে কিছু স্পোর তৈরি হলো। এই একটা স্পোর থেকে আবার এরকম একটা ব্যাঙের ছাতা তৈরি হতে পারবে। এই ধরনের জনন প্রক্রিয়াকে বলা হয় অযৌন জনন। তাহলে যে জনন প্রক্রিয়ায় স্পোরের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হতে পারে, সেইটাকে বলা হয় অযৌন জনন প্রক্রিয়া। এই জনন প্রক্রিয়াতে শুক্রাণু এবং ডিম্বাণুর কোনো ব্যবহার নাই। এই কথাটা বুঝতে পারলা কিনা, এই কথাটা ব্রেনের মধ্যে ঢুকলো কিনা? তো দেখো, এখানে এটাই বলা, তুমি এই জায়গায় তাকায় দেখো যে অযৌন স্পোর, অযৌন প্রক্রিয়ার প্রধান, অযৌন জননের প্রধান প্রক্রিয়ার নাম হলো স্পোর উৎপাদন। অযৌন স্পোর প্রধানত দুই প্রকার, একটা স্পোরাঞ্জিও স্পোর, একটা কনিডিয়া। এগুলো নিয়ে আমরা পড়বো। স্পোরাঞ্জিও স্পোর আবার দুই রকম, একটাকে বলে জুও স্পোর, একটার নাম অ্যাপ্লানো স্পোর। জুও স্পোর মানে যেগুলোর মধ্যে, স্পোরগুলোর মধ্যে ফ্লাজেলা লাগানো থাকে। কয়েকটা কথা এখানে, স্পোর মানে কি একটা কোষ, তো সেগুলো হলো জুও স্পোর, যেগুলোর কোষের মধ্যে এইরকম ভাবে ফ্লাজেলা লাগানো থাকে, কোষের মধ্যে ফ্লাজেলা লাগানো থাকে। আর অ্যাপ্লানো স্পোর, যার মধ্যে এরকম ফ্লাজেলা লাগানো থাকে না। তাহলে জুও স্পোর, জুও মানে কি, জুও শব্দের অর্থ প্রাণী, আর প্রাণীরা সাধারণত চলাচল করতে পারে, তাহলে জুও স্পোর হলো সচল। আর অ্যাপ্লানো স্পোর যেহেতু তার ফ্লাজেলা থাকে না, সেজন্য অ্যাপ্লানো স্পোরকে আমরা বলবো অচল। ভাইয়া, এগুলো থেকে কি প্রশ্ন আসবে? এইগুলো থেকে তোমার এমসিকিউ আসবে, নিচের কোনটা সচল স্পোর, নিচের কোনটা অচল স্পোর। তাহলে জুও স্পোর যেহেতু তার ফ্লাজেলা থাকে, সেজন্য সে সচল। অ্যাপ্লানো স্পোর যেহেতু তার ফ্লাজেলা থাকে না, সেই জন্য সে অচল। এইটা তুমি এখানে দেখতে পারো, দেখতে পাচ্ছি, বুঝতে পারলাম। এমসিকিউ আসবে, দেখো কোথায় কোথায় জুও স্পোর পাওয়া যায়। স্যাপ্রোলেগনিয়াতে জুও স্পোর পাওয়া যায়। অনেকগুলো তথ্য, এগুলো মুখস্থ করা ছাড়া খুব একটা গতি নাই। আর ফ্লাজেলাবিহীন এটাকে বলে অ্যাপ্লানো স্পোর। এটা এটা তোমাকে জানতে হবে। তাহলে এই তো আমরা আশা করি বুঝতে পারলাম
ব্রেনের মধ্যে ঢুকলো কিনা। ভাই আমাদের সময় কি রিটেন থাকবে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। এবছর তাহলে স্যাররা কিন্তু রিটেনের আলোচনা থেকে বের হয়ে আসলো, এই বছর রিটেন থাকছে না। আগামীবার রিটেন থাকবে কিনা, তোমরা যে কোনো কিছুর জন্য মেন্টাল প্রিপারেশন নাও। আগামীবার মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা বড় সড়ো পরিবর্তন আসতে পারে। যেহেতু এই বছর আলোচনা শুরু হয়েছে, এই বছর তারা 2 মাসে গুছায় উঠতে পারবে না, আগামীবার একটা মোটামুটি বড় সড়ো পরিবর্তন চলে আসতে পারে। ভাইয়া আপনি কি আশা করছেন, কেমন বড় সড়ো পরিবর্তন? আমি সত্যি কথা, এবার যে লিখিত হবে আমি সেটা আসলে মানতে রাজি ছিলাম না। তারপরও আমি হয়তো ধরে নিয়েছি তারা এটা হয়তো করতো, কারণ 1 লক্ষ বাচ্চার খাতা দেখা কিন্তু সহজ না। আমি মনে করি আগামীবারও রিটেন থাকবে না। সত্যি আমার কাছে তুমি যদি জানতে চাও এইচএসসি 26 ব্যাচে রিটেন থাকবে কিনা, আমি তোমাদেরকে বললাম দেখো আগামীবারও রিটেন থাকবে না। কারণ রিটেন থাকলে সারা দেশের 8টা বিভাগে পরীক্ষা হয়, এই বিভাগগুলো থেকে খাতা ঢাকায় এনে সেগুলোকে খাতা কেটে রেজাল্ট দিতে অনেকটুকু সময় লেগে যাবে। আমার মনে হয় এরা এই পথে হাঁটবে না। তবে হ্যাঁ, আগামীবার এবছর যেটা ইন্ট্রোডিউস হবে আগামীবার সেটা কিছুটা পরিবর্তন হবে। এই যে 100 মার্কের ভর্তি পরীক্ষা, এইটাতে একটা পরিবর্তন আসতে পারে, প্রশ্নের প্যাটার্নে একটা পরিবর্তন আসতে পারে, প্রশ্নগুলো আরও বেশি অ্যানালিটিক্যাল হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে এই বছর ওই যে বললাম আইকিউ টেস্ট, নীতি নৈতিকতা যেটা এই বছর যুক্ত হচ্ছে সেটা আগামী বছরও থাকবে। তো এইগুলা যুক্ত হচ্ছে, এই বিষয়ে আমি নিশ্চিত। রিটেন আমি বিশ্বাস করি রিটেন কোনোবারই মেডিকেল ভর্তি পরীক্ষা থাকবে না, কারণ 1 লক্ষ মানুষের রিটেন নেওয়া ব্যাপারটা কিন্তু সহজ না। ঢাকা বিশ্ববিদ্যালয় নেয় কিন্তু ওদের কিন্তু খুবই কষ্ট হয় রেজাল্ট দিতে। এবং ওই রিটেনের কি আদৌ কোনো দাম আছে? ওই যে ছোট্ট রিটেন, আমার কাছে তো এটাকে খুব একটা লেজিট বা লজিক্যাল বলে মনে হয় না। বুঝাতে কি পেরেছি? ঠিক আছে ভাই, নির্বাচনে অন্য দল বিজয়ী হলে কি রিটেন থাকার সম্ভাবনা আছে? সত্য কথা কি, মানে এই বছর যারা দায়িত্ব পালন করছে এই মানুষগুলা কিন্তু সামহাও নির্বাচনে যারা ক্ষমতায় যেতে পারে সেই মানুষগুলাই। বোঝাতে কি পেরেছি? মানে ব্যাপারটা হলো যে আগামীবার যেই ক্ষমতায় আসুক খুব একটা পরিবর্তন হবে না, যদি না ক্ষমতায় ধরো একটা তো সবাই ধরে নিচ্ছে যে ক্ষমতায় হয়তো বিএনপি আসে কিনা। বিএনপি আসলে খুব একটা পরিবর্তন হবে না, যেটা ওরা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই হবে। বিএনপি ছাড়া অন্য কেউ আসলে আন্দোলনের প্রেক্ষিতে ফেসবুকের কি ঘটনা তার ভিত্তিতে তারা নতুনভাবে চিন্তা করতে পারে, এটা তখন একটা ঘটনা, সেটা একটা ঘটনা, সেইটা একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তো এগুলো নিয়ে আপাতত ভেবে টেবে লাভ নাই। আমি তো গতকালকে লাইভে এগুলো বলেছি, আপাতত পড়ার মধ্যে ঢুকি। এই বিষয়ে আপাতত কথা বলবো না, কারণ এই ব্যাটাদের কোনো ঠিক ঠিকানা নেই, এক একবারের এক এক জিনিস করে, বিরক্ত লাগে। গিনিপিগের মতো এরা সিদ্ধান্ত নেওয়ার আগে এরা কোনো যাচাই বাছাই করে না, কোনো যাচাই বাছাই নেই। তো যাই হোক, তাহলে স্পোরগুলো আমরা একটা সুন্দর ছবি আঁকতে পারলাম। ওকে, এখানে আরেকটা শব্দের দিকে তাকাও। কনিডিওফোর নামক বিশেষ হাইফার মাথায় স্পোর উৎপন্ন হয়, এরকম স্পোরকে কনিডিয়া বলা হয়। তো তোমরা বলবে যে ভাইয়া এই জিনিসগুলো কি, এগুলো মুখস্থ করা দরকার কিনা? তো একটা একটা করে ছবি দেখলেই তোমার এগুলো পড়া হয়ে যাবে। আমি জাস্ট তোমাকে কনিডিয়ার ছবিটা দেখাই। এই যে দেখো, এই যে ছত্রাক, আমি তো তোমাদেরকে গতকালকেই বললাম যে মাইসেলিয়াম হলো ওই দড়ির মতো সুতাগুলা। এই যে দেখো, এইটা হলো একটা মাইসেলিয়াম। এই মাইসেলিয়ামের মাথায় দেখো এই যে ঝাড়ুর মতো, দেখতে পাচ্ছ? এই যে ঝাড়ুর মতো এই যে ছোট্ট ছোট্ট প্রত্যেকটা গোল, এই প্রত্যেকটাকে বলা হচ্ছে কনিডিও স্পোর। তাহলে এই প্রত্যেকটা হলো কনিডিও স্পোর। এবং এই যে কনিডিও শব্দটার ওয়ার্ড মিনিংটা আমি ভুলে গেছি, আমি তোমাদেরকে সার্চ দিয়ে দেখাই দেই। এই যে দেখতে পাচ্ছ এই যে ঝাড়ুর মতো স্পোরগুলা, এইটার নাম হচ্ছে কনিডিয়া। তো এই জিনিসটার নাম হলো কনিডিয়া, এটার নাম হলো কনিডিও স্পোর। তো যাই হোক, তো এই যে দেখো তাহলে কনিডিও ফোর নামক বিশেষ হাইফার মাথায় স্পোর উৎপন্ন হতে পারে, এই স্পোরগুলাকে বলা হয় কনিডিয়া। তো তুমি বলবো ভাই কনিডিও ফোর জিনিসটা আবার কি? ছবির দিকে তাকাও, এই যে তোমাকে মাত্র ছবিটা দেখালাম, এই জিনিসটার নাম হলো কনিডিও ফোর। এই পুরা জিনিসটা, এই হাইফাটা, এইটা হলো বিশেষ একটা হাইফা, এটার মাথায় কনিডিও স্পোর তৈরি হয়, এই জিনিসটার নাম কনিডিও ফোর। তাহলে কি সুন্দর, আশা করি আমরা বুঝতে পারলাম। এরপরে তুমি এখানে তাকায় দেখো, স্পোর
পুরো আবরণ দিয়ে আবৃত থাকলে সেটাকে বলে ক্ল্যামাইডোস্পোর। যেমন মিউকোর, ফিউজারিয়াম, এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। স্পোরের চারপাশে যদি সোয়েটার পরা থাকে তাহলে মনে রাখতে হবে সেই স্পোরগুলোকে বলে ক্ল্যামাইডোস্পোর। কোথায় কোথায় পাওয়া যায়? এই যে মিউকর এবং ফিউজারিয়ামের। তো এইটা তুমি দেখো ক্ল্যামাইডোস্পোর কারা কারা পড়ে থাকে, এমসিকিউ গুলো প্রশ্ন আসবে এখান থেকে, এমসিকিউ প্রশ্ন আসবে, এমসিকিউ। মিউকর আর ফিউজারিয়াম তুমি এইভাবে মনে রাখতে পারো, মুফু। তাহলে ক্ল্যামাইডোস্পোর, এই যে মুফু, এই ছাড়া মনে রাখার, এগুলো থেকে এমসিকিউ ছাড়া অন্য কিছু আসবে না। কি কি প্রশ্ন আসবে সেটা তোমাকে আমি বলে দিলাম, এগুলো থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, এই যে দেখো আমি তোমাদেরকে যেই কথাটা বলছিলাম এটাই আসল লাইন। স্পোরগুলা দেখো অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে স্বতন্ত্র ছত্রাকের জন্ম দেয়। তাহলে একটা স্পোর থেকে একটা এরকম তৈরি হতে পারে। বুঝাতে পারলাম? সো সুন্দর। এই যে দেখো স্যাপ্রোলেগনিয়াতে জুও স্পোরের মাধ্যমে অযৌন জনন হয়। এই তো। আচ্ছা, এই আবার কিছু কিছু জায়গায় দেখো কিছু কিছু ছত্রাকের ক্ষেত্রে হাইফাগুলো প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়। ওই সকল খণ্ডকে বলা হয় অয়েডিয়া। অয়েডিয়াগুলা স্পোরের মতো আবরণ তৈরি করে নতুন ছত্রাকদের গঠন করতে পারে। যেমন এই যে কোপ্রিনাস টোগোপাস। ভাই এগুলা থেকে কি প্রশ্ন আসবে? এগুলা প্রত্যেকটা ভর্তি পরীক্ষার এমসিকিউ। তোমরা আমার কাছে ক্লাস করছো, তোমরা তো ভর্তি পরীক্ষার জন্যই রেডি হচ্ছ, তাই কি না? তোমরা তো ভর্তি পরীক্ষার জন্যই রেডি হচ্ছ। তো এই যে কপ্রিনাস টোগোপাস, এই যে এই ছত্রাকটা দেখো, এটা কি সুন্দর মনে হচ্ছে, এইটা কোন আইসক্রিমের মতো দেখতে, তাই না? কি সুন্দর কোন আইসক্রিমের মতো। তো এদের হাইফাগুলা এই যে অয়েডিয়া তৈরি করে, অয়েডিয়া, এদের হাইফাগুলা অয়েডিয়া তৈরি করে। এই যে তাকায় দেখো, এই যে এদের প্রত্যেকটা হাইফা অয়েডিয়া তৈরি করে, মনে হচ্ছে আইসক্রিমের মতো। এইটাই এই জায়গায় বলা আছে। সো এমসিকিউ এখান থেকে এইভাবেই আসবে। তো কি কি এমসিকিউ আমরা পড়লাম, চলো একটু রিভাইজ করে নেই। দেখো অয়েডিয়া পাওয়া যায় কোথায়? এই যে কপ্রিনার কাছে, এই যে কপ্রিনাসের কাছে অয়েডিয়া পাওয়া যায়। তারপর পরীক্ষায় আসবে যে জুওস্পোর পাওয়া যায় কোথায়? স্যাপ্রোলেগনিয়াতে জুওস্পোর পাওয়া যায়। তারপর পরীক্ষায় প্রশ্ন করবে ক্ল্যামাইডোস্পোর কোথায় পাওয়া যায়? মিউকোরের কাছে ক্ল্যামাইডোস্পোর পাওয়া যায়। এই রকম প্রশ্ন করবে তোমাকে, এই ধরনের প্রশ্ন করবে। একটা স্পোর মানে একটা সেখান থেকে একটা স্পোর থেকে একটা ছত্রাক তৈরি হতে পারে। তাহলে এই তো, আশা করি কিছুটা বুঝতে পেরেছো। এইখানে একটা ছবি দেওয়া আছে ছত্রাকের জীবন চক্র। এই ছবিটা আমি জানি না তুমি বুঝতে পারবা কিনা, বাট এইটা পুরা চ্যাপ্টারটা পড়া শেষে তুমি এটা বুঝতে পারবা আমরা যখন তাহলে এই জীবনচক্র পড়ে ফেললাম। তো গতকালকে তোমাদেরকে দুটা টপিক পড়িয়েছি, তোমাদের যদি মনে পড়ে। এক, তোমাদেরকে পড়ালাম ছত্রাকের অঙ্গজ জনন হতে পারে, অঙ্গজ জনন। আজকে আমরা পড়লাম অযৌন জনন হতে পারে। একটু ভালো মতো খেয়াল করো তো, অযৌন জনন হয় কিসের মাধ্যমে? অযৌন জনন হয় স্পোরের মাধ্যমে। একটু খেয়াল করো তো, অঙ্গজ জননের তিনটা পদ্ধতির নাম লেখা ছিল, খণ্ডায়ন, দ্বিবিভাজন এবং বাডিং। মনে পড়ে কিনা? এইভাবেই তোমাকে পড়তে হবে যে ছত্রাকের অঙ্গজ জননে বাডিং, দ্বিবিভাজন এবং খণ্ডায়ন, এই তিনটা টপিক ছিল। মনে পড়ে? গতকালকে পড়িয়েছি। তাহলে ছত্রাকের জননে এই কয়েকটা কথা বিদ্যমান ছিল। আর আচ্ছা, এখন আমরা পড়ব যৌন জনন। ঠিক আছে, ওকে ওকে। মুনতাসির তানিম বলেছে, ভাইয়া প্রি মেডিকেলের কোর্সটা কিনেছিলাম, আমার ওয়েব অ্যাপ কাজ করছে না। ওয়েব অ্যাপ রেডি হচ্ছে, যেহেতু এফআরবির ওয়েব অ্যাপ রেডি হলো কিছুদিন আগে, তো প্রি মেডিকেলের ওয়েব অ্যাপটা ধরেছে, গ্রুপে অ্যাড করে নিবে। মুনতাসির একদম অস্থির হওয়ার দরকার নেই, চিন্তা করার কোনো কারণ নেই। আমি আজকেও এই ক্লাস শেষেও আমি একবার প্রি মেডিকেলের ওয়েব অ্যাপের আপডেটটা নিব। পরে অবশ্য আমি সবসময় ভুলে যাই, আমি এখনই প্রি মেডিকেলের ওয়েব অ্যাপটার আপডেটটা নিয়ে নিচ্ছি। প্রি মেডিকেলের ওয়েব অ্যাপের আপডেটটা একটু জানাও তো, রেডি হলে আমাকে। এই মুহূর্তে কোন অবস্থায় আছে সেটা একটু আমাকে জানাও জেনে। আচ্ছা, এই যে আমি এখনই আপডেটটা জেনে নিচ্ছি।
তাহলে সুন্দর। ওকে, তাহলে আমরা ছত্রাকের কিভাবে ছত্রাক বিয়ে শাদী করে, ছত্রাকের জীবনযাপন নিয়ে কিছুটা একটা আইডিয়া পেলাম। এইবার যে টপিকটা পড়বা দেখো তো, এইটার নাম যৌন জনন। তোমাদেরকে সব সময় বলেছি যৌন জনন মানেই শুক্রাণু এবং ডিম্বাণু থাকবে। যৌন জনন মানেই শুক্রাণু ডিম্বাণু। দেখো এটাই লিখা, দুটি গ্যামিটের মিলন। গ্যামিট মানেই শুক্রাণু আর ডিম্বাণু। তাহলে দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন জনন ঘটে। ছত্রাকের জননাঙ্গকে বলা হয় গ্যামিটানজিয়াম। অ্যানজিয়াম কথাটার অর্থ হলো আবাস বা বাসা। তাহলে গ্যামিটের বাসার নাম কি? গ্যামিটানজিয়াম। স্পোরের বাসার নাম কি? স্পোরানজিয়াম। গ্যামিটানজিয়ামে গ্যামিট তৈরি হয় পুরুষ এবং স্ত্রী। পুরুষ মানে প্লাস, স্ত্রী মানে মাইনাস। কেন জানি মেয়েদেরকে এরকম মাইনাস করে দেওয়া হচ্ছে বইয়ের মধ্যে, তো এটা বোঝানোর সুবিধার জন্য। পুরুষ মানে প্লাস, স্ত্রী মানে মাইনাস। বুঝাতে পারলাম? আচ্ছা, তো এখানে তুমি একটু তাকায় দেখো যে গ্যামিটানজিয়ামে গ্যামিট তৈরি হয়। গ্যামিটগুলা যদি দেখতে একই রকম হয়, দেখো তো, গ্যামিট দেখতে যদি একই রকম হয় তখন সেই গ্যামিটগুলাকে বলে আইসোগ্যামিট। আবার যদি গ্যামিট দেখতে আলাদা আলাদা হয় তাহলে কিন্তু সেগুলাকে আর আইসোগ্যামিট তখন বলা হবে না। দেখো তো, যদি দুইটা গ্যামিট দেখতে একই রকম হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আইসোগ্যামিট। এখন তুমি এই জায়গায় দেখো এমসিকিউ আসবে, এই চিত্রটা লাগবে কিনা আগে এই টপিকটা পড়ার পর ওই চিত্রটা বুঝতে পারবা। ওই চিত্রটা আগের পেজে দেওয়া, কিন্তু টপিকের বর্ণনাটা এই জায়গায় দেওয়া। পুং গ্যামিটানজিয়াম, যেখানে পুরুষের শুক্রাণু তৈরি হয় সেটার অপর নাম অ্যানথেরিডিয়াম। আর স্ত্রী ডিম্বাণু যেখানে তৈরি হয় সেটার নাম উওগোনিয়াম। এই শব্দগুলো তুমি আর অনেক জায়গায় পাবা। অ্যানথেরিডিয়াম শব্দের অর্থ পুংকেশর। নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারে এই কথাটা পাওয়ার কথা। অ্যানথেরিডিয়াম মানে হলো যেখানে শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? এখন ভালো করে দেখো, এই যে তাকায় দেখো তো, ধরো এইটা এইটা হলো শুক্রাণু, এইটা হলো ডিম্বাণু। দুইটাই দেখতে একই রকম, কিন্তু তুমি বললে এটা শুক্রাণু, তুমি বললে এটা ডিম্বাণু। দুইটাই যখন দেখতে একই রকম, এই ধরনের মিলনকে বলে আইসোগ্যামি। গ্যামি মানে গ্যামিট। আইসো শব্দের অর্থ কি? আইসো মানে একই। এটা ডিম্বাণু আর এইটা শুক্রাণু। এইটা শুক্রাণু, এইটা ডিম্বাণু। দেখো তো দুইটা দেখতে সম্পূর্ণ আলাদা। শুক্রাণু এবং ডিম্বাণু দেখতে একদম আলাদা, তখন এদেরকে বলা হবে অ্যানাইসোগ্যামি বা উওগ্যামি। শব্দটার দিকে তাকাও, উওগ্যামাস বা উওগ্যামি। উওগ্যামাস বা উওগ্যামি। এইখানে এই বেটা সচল, এই বেটা নিশ্চল, এ ওর কাছে গিয়ে ওকে বিয়ে করবে। ব্যাপারটা হলো তাই। ঠিক আছে, দেখো এটাই বলা, দুই ধরনের কোষের মিলনকে হেটারোগ্যামি বা উওগ্যামি, হেটারোগ্যামি বা উওগ্যামি বলে। প্রাথমিকভাবে দুটো জনন কোষের প্রোটোপ্লাজমের মিলনকে বলা হয় প্লাজমোগ্যামি, নিউক্লিয়াসের মিলনকে বলে ক্যারিওগ্যামিক। ঠিক আছে, ক্যারিওগ্যামির মাধ্যমে জাইগোট তৈরি হয়। তো এই কথাগুলা, তাহলে এই দুইটা কোষের মিলনের ফলে আলটিমেটলি জাইগোট তৈরি হয়। জাইগোট তৈরি হওয়ার পর জাইগোটের মিওসিস বিভাজনের মাধ্যমে ছত্রাকটা পুনরায় হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। এই যে একটা ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা বলা যে ভাইয়া তাহলে কি ঘটনা ঘটলো, ভালো মতো বোঝার চেষ্টা করো প্রিয় ছোট্ট ভাই বোনেরা, ভালো মতো বোঝো। এইবার তোমাকে একটা দারুণ জিনিস বলবো। এই যে দেখো, এইটা একটা ছত্রাক, এইটা বুঝতে পারাটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটু বোঝার চেষ্টা করো, ভালো মতো দেখো। এই ছত্রাকের প্রত্যেকটা দেহকোষ এন। এই ছত্রাকের প্রত্যেকটা কোষের মধ্যে, এই ছত্রাকে যতগুলো কোষ আছে এর প্রত্যেকটা কোষের মধ্যে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, 2n না কিন্তু। তার মানে ছত্রাকের দেহটা হলো হ্যাপ্লয়েড। ছত্রাকের পুরো দেহটা কি? ছত্রাকের পুরো দেহটা হ্যাপ্লয়েড। এই ছত্রাক থেকে একটা শুক্রাণু তৈরি হলো, সেটাতেও এন থাকবে। এই ছত্রাক থেকে একটা ডিম্বাণু তৈরি হলো, সেটাতেও এন থাকবে। খেয়াল করো, এই দুইজন যখন মিলিত হবে, যেই নতুন কোষটা তৈরি হবে সেটা কিন্তু 2n। কিন্তু এই 2n এর মধ্যে এইবার মিওসিস হবে। মিওসিস হওয়ার ফলে যে কোষগুলা তৈরি হবে সেগুলার প্রত্যেকটার মধ্যে এন থাকবে, এবং প্রত্যেকটা এন থেকে এই যে নতুন করে ছত্রাকটা, নতুন ছত্রাক তৈরি হবে। ব্যাপারটা বুঝো? তাহলে এই হলো এদের পদ্ধতি, প্রত্যেকটার মধ্যে যাতে দিন শেষে ব্যাপারটা আবার এনে ফেরত যায়।
তাহলে ছত্রাকের দেহটা কি? ছত্রাকের দেহটা হ্যাপ্লয়েড, দিন শেষে আবার তারা হ্যাপ্লয়েড হয়ে যায়, কিন্তু মাঝখানে শুধু যখন জাইগোট তৈরি হয়েছিল তখন তারা ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়, কিন্তু সেই ডিপ্লয়েডের মধ্যে কি হয়, সেখানে মায়োসিস বা মিওসিস হয়, সেটাকে আবার হ্যাপ্লয়েড বানিয়ে দেয়। এখন তুমি এই ছবিটা বুঝতে পারার কথা, যদিও পরের অংশটুকু পড়লে আরো ভালো বুঝতে পারবা, বাট এখন এই ছবিটা দেখো, তুমি কিছুটা বুঝতে পারার কথা, একটু আইডিয়া পাওয়ার কথা। আচ্ছা, সো এই যে তাকায় দেখো, দুইটা স্পোর তৈরি হলো, বা ধরো শুক্রাণু ডিম্বাণু, একটা শুক্রাণু একটা ডিম্বাণু, দুইজন একসাথে মিলে গেল, এই যে দেখো এন এন প্লাজমোগ্যামি, আগে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমটা মিলিত হলো, তারপরে দুইজন মিলে তৈরি করলো 2n। দেখতে পাচ্ছ এই 2n, ঠিক আছে, 2n 2n, ঠিক আছে, ওকে, 2n 2n হইল, এই 2n এর মধ্যে এই যে 2n, এটা এখন ডিপ্লয়েড পর্যায়ে আছে, দেখতে পাচ্ছি এইটা ডিপ্লয়েড পর্যায়ে আছে। এইটার মধ্যে মায়োসিস হয়, এই মায়োসিস হয়ে তারা আবার এনে পরিণত হয়, তারা এনে পরিণত হয়। তাকায় দেখো, যে কোনো একটা ছত্রাক, তাদের প্রত্যেকটা কোষ, আসলে প্রত্যেকটা কোষে এক সেট করে ক্রোমোজোম থাকে, এক সেট, দুই সেট করে থাকতে তারা অভ্যস্ত না, এক সেট করে ক্রোমোজোম থাকে, কিন্তু তারা যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি করে তাদের মধ্যেও তো এক সেট করেই ক্রোমোজোম, দুই সেট মিলে দুই সেট হলো, ফলে একটা জাইগোট তৈরি হলো, নাম হলো, এটার নাম হলো জাইগোট, জাইগোট তৈরি হলো। এই জাইগোটটাতে মিওসিস হয়, ব্যাপারটা খেয়াল করো, আমাদের মিওসিস হয় জাইগোট তৈরির আগে, ছত্রাকের মিওসিস হলো জাইগোট তৈরির পরে, যাতে ছত্রাকটা দিন শেষে আবার এনে পরিণত হতে পারে। তাহলে এইটাকে বলা হয় পোস্ট জাইগোটিক মায়োসিস, পোস্ট জাইগোটিক পোস্ট জাইগোটিক মিওসিস। জাইগোট তৈরি হওয়ার পরে তৈরি হয়। এটার আরেকটু বর্ণনা নিচে দেওয়া আছে, সবাই একটু তাকিয়ে দেখতে পারো, এটার আরেকটা সুন্দর বর্ণনা নিচে দেওয়া আছে। এই যে দেখো, অ্যাসকোমাইকোটা বা স্যাক ফানজাই, এটা এমসিকিউ আসবে, স্যাক ফানজাই নামে পরিচিত কারা? স্যাক ফানজাই মানে কি তুমি বলবে, দেখো আমি জানি না তুমি স্যাক কথাটার সাথে পরিচিত কিনা। স্যাক মানে বস্তা, এই যে ছবির দিকে দেখো, স্যাক মানে হলো বস্তা, বস্তার মতো দেখতে, দেখো এটা একটা বস্তার মতো দেখতে না, দেখতে পাচ্ছ, দেখো তো এটা একটা থলের মতো না, স্যাক শব্দের অর্থ কি? থলে, ছোট্ট থলে, এই যে দেখো স্যাক মানে বস্তা, এইটা একটা ছত্রাক, এটার নাম কি? অ্যাসকোমাইকোটা। কি বিউটিফুল দেখতে, দেখতে পাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে, এটা একটা ছত্রাক, ওয়াও, দারুণ না? মনে হচ্ছে একটা ফলের মতো, বাটির মতো। তো স্যাক শব্দের অর্থ হলো থলে, থলের মতো দেখতে। এই ছত্রাকটার, এই যে ছত্রাকটার, এর নলের ভিতরে অ্যাসকোস্পোর তৈরি হয়, অ্যাসকোস্পোর। স্পোর পরীক্ষায় আসবে, স্যাক ফানজাইয়ের স্পোরের নাম কি? এইগুলো এমসিকিউ, এই চ্যাপ্টারে আগেই বলে নিয়েছিলাম, অ্যাসকোস্পোর। তারপরে ব্যাসিডিও মাইকোটা বা ক্লাব ফানজাই, শব্দটার দিকে তাকাও, ক্লাব ফানজাই, এটা তোমরা সবাই চেনো, ক্লাব ফানজাই। পরীক্ষায় কিন্তু এই এমসিকিউ গুলো আসবে, যারা মেডিকেলে পড়তে চাও, অ্যাডমিশন টাইমে এগুলো মুখস্থ করে পড়া কঠিন, ক্লাসেই যে পড়াই দিচ্ছি এখনই পড়ে ফেলতে হবে। তাকায় দেখো, আমরা যেই ফানজাইকে চিনি, ব্যাঙের ছাতা, সেটাই হলো ক্লাব ফানজাই। কি বিউটিফুল দেখতে পাচ্ছ, ওয়াও, দেখো কি সুন্দর কালার, দেখো কি সুন্দর, ক্লাব ফানজাই বিভিন্ন কালারের হয়, এগুলো হলো ব্যাসিডিও মাইকোটা। আমরা বলেছি ছত্রাক পাঁচ পাঁচ ধরনের, তো এই যে দেখো ব্যাসিডিও মাইকোটা, এদের স্পোরের নাম কি? ব্যাসিডিও স্পোর। পরীক্ষায় প্রশ্ন হবে, এই যে ক্লাব ফানজাইয়ের স্পোরের নাম কি? ব্যাসিডিও স্পোর। এবং দেখো এখানে বলা আছে, ক্লাব ফানজাইয়ের ব্যাসিডিও কার্পে সৃষ্ট ব্যাসিডিয়ামের মাথায়, এই যে ব্যাসিডিয়াম, এই যে দেখো এখানে স্পোরগুলা তৈরি হয়, মাথায় যে ছোট ছোট গুটি, সেগুলা থেকে স্পোর তৈরি হয়। কি সুন্দর। আচ্ছা, তাহলে দারুণ, এই তো জেনে গেলাম, ঠিক আছে, ওকে, সুন্দর, আমরা অনেক কিছু জেনে গেলাম, কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা, তো এখন ভাইয়া এখান থেকে কি আমার রিটেন আসবে কিনা? উত্তর হলো এগুলা থেকে রিটেন আসবে না, এই সবগুলা থেকে তোমার এমসিকিউ আসবে। মূলত যা যা পড়লাম এগুলা মূলত এমসিকিউ থেকে প্রশ্ন আসবে, সব এমসিকিউ আসবে, ছত্রাকের কোন ছত্রাকের কি স্পোর, এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। আচ্ছা,
সুন্দর। এখন 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 হেটারোক্যারিয়ন এটা পড়বো। তো ব্যাঙের ছাতার একটা আইডিয়া পেয়ে গেলাম। এই টপিকটাতে আমরা একটু ঢুকি যে ছত্রাকের এইটা রিটেনে ভাইয়া সিকিউতে আমাদের কি প্রশ্ন আসবে? সিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শৈবাল এবং ছত্রাকের পার্থক্য। শৈবাল ও ছত্রাকের পার্থক্য, গতকালকে ছত্রাকের বৈশিষ্ট্য পড়েছো, শৈবালের বৈশিষ্ট্যটা পড়লে এটা উত্তর করতে পারবা। দ্বিতীয় প্রশ্ন আসবে অর্থনৈতিক গুরুত্ব, এইটাই আসবে। তো এইটা কিন্তু তুমি চাইলেই ভকিচকি লিখতে পারবা না। অর্থনৈতিক গুরুত্ব বলতে দুইটা কথা বোঝায়, অর্থনীতিতে লাভও আছে লসও আছে। তার মানে ছত্রাক কিন্তু আমাদের উপকারও করে, আবার ছত্রাক কিন্তু আমাদের ক্ষতিও করে। তাহলে অর্থনৈতিক গুরুত্ব বললে তোমাকে দুইটা কথা সুন্দর করে লিখতে হবে, একটা উপকারী দিক, আরেকটা হলো উপকারী দিক, আরেকটা হলো অপকারী দিক। দেখো ছত্রাক আমাদের কি কি উপকার করে তুমি কল্পনাও করতে পারবা না। ছত্রাক আমাদের কি কি উপকার করে তাকায় দেখো। 1 নাম্বার, মাশরুম। মাশরুম কোনগুলা মাশরুম নামে পরিচিত? পরীক্ষাটাও প্রশ্ন আসবে। অ্যাগারিকাস নামের ছত্রাক, ভলভারিয়েলা নামক ছত্রাক, মোরেল নামের ছত্রাক, ট্রাফল নামের ছত্রাক, এরাই মাশরুম নামে পরিচিত। মাশরুম কিন্তু অনেক রকম ছত্রাকের একটা সমষ্টি। তোমার যদি ভালো লাগে তুমি এই যে দেখো মোরেল ফানজাই লিখে সার্চ দিবা, খুঁজে পাবা। ঠিক আছে, এইগুলো আমরা এই যে খাওয়ার জন্য ব্যবহার করি। বাংলাদেশে এগুলো খাওয়া হয় না, কিন্তু দেখো কত রকমের ছত্রাক আছে। দেখো মনে হচ্ছে এটা একটা আইসক্রিমের মতো, দেখতে পাচ্ছ? তারপর ট্রাফল, এগুলো তোমাকে এমসিকিউতে দিবে, নিচের কোনটি মাশরুম নয়। দেখো এই ট্রাফল, বিদেশে এগুলা ট্রাফল, দেখো এটা খাবার হিসেবে ব্যবহৃত হয়। তো এই ট্রাফল চকলেট, এই ট্রাফল না, এই ট্রাফল না, কিন্তু ট্রাফল ফানজাই পাওয়া যায়। এদের নাম হয়েছে ট্রাফল কারণ ওই ট্রাফল খাবারটার মতো। দেখো এই যে এইগুলা সবগুলা ছত্রাক, এগুলা কিন্তু বাইরের দেশে ইউরোপিয়ানরা এগুলো কিন্তু খায়। বুঝাতে পারলাম? এটা দেখতে ওই চকলেটটার মতো, একটু যে খাবারটা এসেছিল এই যে এটা রান্না করে খাওয়া হয়। তাহলে এইগুলোর নাম হলো মাশরুম। আমরা এগুলো বিভিন্ন দেশে মাশরুম হিসেবে খাই। বুঝাতে পারলাম? দেখো এইটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। অ্যাগারিকাস বিসপোরাস এবং অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস প্রজাতির মাশরুম সবজি হিসেবে ব্যবহৃত হয়। এগুলোর পুষ্টিগুণ উচ্চমানের। দারুণ কথা। তাহলে আমরা খাবার হিসেবে খাই, মনে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট, যাতে মনে থাকে। এরপর ঔষধ তৈরিতে, প্রিয় ছোট্ট ভাই বোনেরা, আজকে তুমি যত অ্যান্টিবায়োটিক নাও, এই সব অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে যেই মানুষটা, প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে যেই মানুষটা, এই যে এই লোকটা, দেখো আলেকজান্ডার ফ্লেমিং, তিনি প্রথমবারের মতো অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন 1900 কত সালে? 1930 সালে। কল্পনাও করতে পারবা না কিভাবে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়। তোমাদেরকে গল্পটা বলি, তাহলে বাকি জীবন আজীবন মনে থাকবে। দেখো তো এখানে কার নাম লেখা আছে, কোন ছত্রাকের নাম লেখা। ছত্রাকের কাছে মানব জাতি কিভাবে ঋণী কল্পনাও করতে পারবা না। দেখো পেনিসিলিয়াম, দেখতে পাচ্ছ? পেনিসিলিয়াম ছত্রাকের কথা বলা। ভাইয়া এই জিনিসটা কি আমাদেরকে একটু বুঝায় বলেন, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝায় বলেন। এইটা এইটা একটা প্লেট, এটাকে বলে কালচার প্লেট। এটার নাম কি? এইটার নাম হলো কালচার প্লেট। আচ্ছা, এই কালচার প্লেটে ধরো তোমার শরীর থেকে আমি রক্ত নিলাম, তোমার শরীর থেকে আমি রক্ত এই জায়গায় দিলাম, এই কালচার প্লেটে তোমার শরীরে রক্ত আমি দিলাম। তোমার রক্তের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে বসে আছে, তোমার প্রচন্ড জ্বর। কেন? কারণ তোমার রক্তের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকছে। কে ঢুকছে? ব্যাকটেরিয়া। আমি কালচার প্লেটে এই ব্যাকটেরিয়ার জন্য খাবার দিয়ে রাখবো, এখানে প্রচুর খাবার দেওয়া থাকবে, খাবার, যাতে এই রক্তটা এই জায়গায় দেওয়া মাত্র ব্যাকটেরিয়াগুলো খাবার খেয়ে এই কালচার প্লেটের মধ্যে তার বংশ বৃদ্ধি করতে পারে, অনেকগুলো হতে পারে। তারপর মাইক্রোস্কোপের নিচে আমি দেখার চেষ্টা করবো এটা কোন ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়াটাকে মারার আমি চেষ্টা করব যে আচ্ছা এই ব্যাকটেরিয়াটা তোমার শরীরে ঢুকছে, তাহলে এইটার বিরুদ্ধে আমরা ঔষধ দিব। এটা কিন্তু আমরা এখনো এই পরীক্ষাটা করি। তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা বর্তমান আধুনিক কালচার প্লেট দেখতে কেমন, তাহলে তোমার একটা আইডিয়া হবে। এই যে দেখো কালচার প্লেট, ব্যাকটেরিয়াগুলোকে এই যে কি সুন্দর, এই যে দেখো ব্যাকটেরিয়ার কলোনি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? এইটা হলো কালচার প্লেট, এই লালটার মধ্যে খাবার দেওয়া আছে। আমরা এখানে কিছু ব্যাকটেরিয়াকে দিছিলাম, খাবার পেয়ে ব্যাকটেরিয়াগুলো দেখো বিশাল কলোনি তৈরি করছে।
এখানে তোমার মনে হচ্ছে ভাই এগুলো কি প্রত্যেকটা ব্যাকটেরিয়া কিনা, না, এর মধ্যে একটা ছোট্ট জায়গার মধ্যে হাজার হাজার ব্যাকটেরিয়া আছে। ব্যাপারটা অনেকটা এই রকম। হ্যাঁ, এই যে এগুলো হলো র কালচার প্লেট, এগুলো এখনো ব্যবহার করা হয় নাই। তো এরকমই একটা কালচার প্লেট নিয়ে আমাদের এই বাবু গবেষণা করছিলেন। তিনি এরকম গবেষণা করছিলেন, গবেষণা করতে করতে তিনি দেখলেন যে এই পুরো এলাকাটাতে এরকম ব্যাকটেরিয়া জমা হচ্ছে, কিন্তু ধরো এই এলাকাতে কোনো ব্যাকটেরিয়া, ধরো এই এলাকাতে কখনোই কোনো ব্যাকটেরিয়া গজাচ্ছে না, কালচার প্লেটের এই জায়গাতে কখনোই কোনো ব্যাকটেরিয়া আসছে না। তিনি ভাবলেন যে ঘটনা কি রে, এই জায়গাতে কেন কোনো ব্যাকটেরিয়া গজাচ্ছে না, যেখানে পুরো প্লেটের মধ্যে আমি খাবার দিয়ে রাখছি, এইখানে এমন কি আছে যেখানে কোনো ব্যাকটেরিয়া থাকতেছে না, কোনো ব্যাকটেরিয়াকেই পাওয়া যাচ্ছে না। দেখো এগুলো সবগুলো ব্যাকটেরিয়া, এগুলো হলো কালচার গ্রোথ, এগুলো সবগুলো ব্যাকটেরিয়া। ধরো এই জায়গাতে ব্যাকটেরিয়াটা নাই। তখন তিনি এই জায়গা থেকে খাবলা তুলে মাইক্রোস্কোপের নিচে দেখলেন, তিনি দেখলেন এই জায়গাতে একটা ছত্রাক আছে, এই ছত্রাকটার নাম পেনিসিলিন ছত্রাক। পেনিসিলিন নামক ছত্রাক, পেনিসিলিয়াম নামক ছত্রাক, পেনিসিলিন না, পেনিসিলিয়াম নামক ছত্রাক। তিনি এই ছত্রাক নিয়ে আরেকটু গবেষণা করে দেখলেন যে এই ছত্রাকটা এমন একটা রাসায়নিক পদার্থ এই জায়গায় ক্ষরণ করে, এই ছত্রাকটা এমন একটা রাসায়নিক পদার্থ এই জায়গাতে ক্ষরণ করে যে এখানে কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তিনি তখন ভাবলেন এই রাসায়নিক পদার্থটা তাহলে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আমরা যদি এই রাসায়নিক পদার্থটা আলাদা করতে পারি, তাহলে আমরা তো এইটা দিয়েই যে কোনো ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারবো। এবং সেটাই তিনি করেন। এর মাধ্যমেই পৃথিবীর ইতিহাসের প্রথম আধুনিক অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়, তার নাম পেনিসিলিন। তোমাদেরকে একটা দারুণ কথা বলি, আজকে তোমরা শুনছো প্রস্রাবের রাস্তায় ইনফেকশন নিয়মিত হয়, মেয়েদের খুব বেশি হয়, ছেলেদেরও হয়। প্রস্রাবের রাস্তায় ব্যথা করে, প্রস্রাব করতে গেলে জ্বালাপোড়া করে, জ্বর হয়, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন। এবং এটার চিকিৎসা কি? তুমি ফার্মেসিতে যাবা, তোমাকে ঔষধ দিবে, ডাক্তারের কাছে যাবা, ঔষধ দিবে, তুমি ভালো হয়ে যাবা। কি ওষুধ দিবে? অ্যান্টিবায়োটিক ওষুধ দিবে। ব্যাপারটাকে তুমি এখন যতটা সহজ করে চিন্তা করছো, 2025 সালে ব্যাপারটাকে তুমি একদম টেকেন ফর গ্রান্টেড ধরে নিচ্ছ। ঠিক 100 বছর আগে 1925 সালে এই সিম্পল রোগের কোনো চিকিৎসা ছিল না। কোনো বিশ্বাস করতে পারো, এটার কোনো কার্যকরী চিকিৎসা ছিল না। অনেক রকম ঔষধ খেয়ে একটু কাজ হতো। অ্যান্টিবায়োটিক তখন আবিষ্কার হয় নাই। এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয় 1930 সালের দিকে। এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মারা যান এই প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে। এবং তিনি যে মারা যান, কেন মারা যান জানো? উনি মারা যান 1941 সালে। অর্থাৎ ততদিনে কিন্তু অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়ে গেছে। তাকে অ্যান্টিবায়োটিক দিলে তিনি সে যাত্রায় হয়তো বা প্রাণে বেঁচেও যেতে পারতেন। কিন্তু 1941 সাল, প্রচণ্ড যুদ্ধ চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অ্যান্টিবায়োটিকের লট ইউরোপ থেকে ভারতে যেই জাহাজে করে আসতেছিল, সেই জাহাজটা কিন্তু এসে পৌঁছাইতে পারে নাই ভারতে। ফলে অ্যান্টিবায়োটিকের অভাবে রবীন্দ্রনাথ ঠাকুর মরে সাং হয়ে গেছে, মরে টাং হয়ে গেছে। তো দেখো, তাহলে এই মানুষটার প্রতি আমরা একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে উনার একটা চিন্তা, যে কি ব্যাপার, অনুসন্ধিৎসু মন পুরো মানব সভ্যতাকে কতটুকু এগিয়ে দিয়েছে। এই যে ছবিটার দিকে দেখো, এই সব জায়গায় হলুদ, সব জায়গায় ব্যাকটেরিয়া গজাইছে, কিন্তু তিনি দেখলেন এই জায়গাটাতে কোনো ব্যাকটেরিয়া গজায় নেই। তিনি বললেন ঘটনা কি রে, সব জায়গায় ব্যাকটেরিয়া গজাইলো, এই জায়গায় গজাইলো না। দেখো বলাই আছে এ কলোনি অফ পেনিসিলিয়াম নোটেটাম, এই জায়গাতে পেনিসিলিয়াম নামের একটা ছত্রাক গজাইছিল, যারা কিনা ব্যাকটেরিয়াগুলোকে মারে ছারখার করে দিল। ফলে এইখান থেকে প্রথমবারের মতো আমরা আবিষ্কার করলাম অ্যান্টিবায়োটিক। এই যে এটা তার রিয়েল ছবি। এই মানুষটার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ঘটনাটা দারুণ না? ঘটনাটা দারুণ কিনা? এইরকম আবিষ্কার, এটা কিন্তু খেয়াল করো, ও কিন্তু অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার চেষ্টা করে নাই। এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল আবিষ্কার। এই আবিষ্কারটা কিন্তু অ্যাক্সিডেন্টাল আবিষ্কার। তোমাদেরকে একটা অ্যাক্সিডেন্টাল আবিষ্কার নিয়ে গল্প শোনাই। তোমরা সবাই কি স্যাকারিন চিনো? স্যাকারিন। তুমি যত মিষ্টি খাবার খাও, বাজারের যত মিষ্টি খাবার খাও, মোটামুটি সবগুলাতেই স্যাকারিন ব্যবহৃত হয়। স্যাকারিন হলো একটা নন সুগার সুইটেনার। তার মানে
এইটা তোমার সুগার জাতীয় না, চিনি জাতীয় না, কিন্তু এটা প্রচণ্ড মিষ্টি। সাধারণ চিনির চেয়ে এইটার মিষ্টি তৈরি করার ক্ষমতা 500 গুণ। অর্থাৎ তোমার 1 কেজি স্যাকারিন যেই কাজ করবে, সেই কাজ করার জন্য তোমার 500 কেজি চিনি লাগবে। এটা একটা দারুণ আবিষ্কার। বুঝাতে পারলাম? এটা একটা দারুণ আবিষ্কার। আচ্ছা, তো এটা বেশি পরিমাণে খেলে ক্ষতিকর, কম পরিমাণে খেলে ক্ষতিকর না। স্যাকারিন কিভাবে আবিষ্কার হলো এটা তোমাদেরকে জানাই, তোমরা বুঝতে পারবে যে বিজ্ঞান এর আবিষ্কারগুলো সবগুলোই যে বিজ্ঞানী চেয়েছেন ব্যাপারটা কিন্তু তা না। তো স্যাকারিন যে আবিষ্কার করে সে একজন পাগলা বিজ্ঞানী। তিনি একজন পাগলা বিজ্ঞানী ছিলেন। পাগলা বিজ্ঞানী বলতে সে কখনো বিয়ে শাদী করে নাই, নো বিয়ে শাদী। সে সারাদিন ল্যাবে গবেষণা করতো, তার কাজ টাজ করতো। বুঝাতে পারলাম? সে কখনো বিয়ে শাদী করেনি, তাহলে সে খাওয়া দাওয়া কোথায় করতো? সে এক মানুষের বাসায় পেইং গেস্ট হিসেবে থাকতো। তো শব্দটার দিকে তাকাও, এই জিনিসটার নাম হলো পেইং গেস্ট। আমাদের সমাজে এই জিনিসটা প্রচলিত না, কিন্তু ইউরোপে এটা আছে। ধরো পেইং গেস্ট, তুমি ওদের বাসার একটা রুমে থাকবা, তুমি ওদের সাথেই খাওয়া দাওয়া করবা, এবং ওরা যা খাবে তুমিও তাই খাবা, ওদেরকে তুমি রুমের ভাড়া দিয়ে দিবা এবং খাওয়া দাওয়ার বিল দিয়ে দিবা। এটার নাম হলো পেইং গেস্ট, মানে যেই গেস্ট তোমার গেস্টের মতো থাকবে কিন্তু সে পে করবে। ব্যাপারটা অনেকটা এরকম। এটার নামই হলো পেইং গেস্ট। তো সে একটা পরিবারের সাথে পেইং গেস্ট হিসেবে থাকতো। তো এই মানুষটা, এই বিজ্ঞানীটা মোটেই মিষ্টি পছন্দ করতেন না। সে মিষ্টিকে হেট করত। সে মিষ্টি খেতে একদম ভালোবাসতো না। সে মিষ্টিকে হেট করতো যে আমি মিষ্টি খাবো না, মানে সে মিষ্টিকে একদম ভালোবাসতো না। সে যার বাসায় পেইং গেস্ট থাকতো তাদেরকে সে বলে দিয়েছিল, আমার খাবারে কখনোই মিষ্টি দিবেন না, আমার জন্য কখনোই মিষ্টি জাতীয় খাবার রান্না করবেন না। তো তার জীবন ভালোই চলতেছিল, কোনো অসুবিধা ছিল না, তার জীবন মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ করে একদিন সে ল্যাব থেকে ফিরে এসে খেতে বসছে, প্রচণ্ড ক্ষুধার্ত। খাবার মুখে নিয়েই দেখে আরে প্রচণ্ড মিষ্টি। সে বাড়িওয়ালিকে ডাক দিল যে আপনাকে তো বলাই হয়েছিল যে খাবারে মিষ্টি দিবেন না, আপনি এরকম খাবারে মিষ্টি দিলেন। যাই হোক, আজকে দিয়ে ফেলছেন কিন্তু আর দিবেন না। তো বাড়িওয়ালি একটু অবাক হয়ে গেল যে না তো, আমি তো মিষ্টি দেই নাই। তো বাড়িওয়ালি ভাবলো যে আমার ভুল হতে পারে, ঠিক আছে আজকে ওকে। বাড়িওয়ালি আর ঝগড়া করলো না। এইবার দ্বিতীয় দিন সে আবার খেতে বসছে, আবার ল্যাব থেকে কাজ করে এসে খেতে বসে দেখে আবার মুখে খাবার নেওয়া মাত্র প্রচণ্ড মিষ্টি। এইবার তো সে বিজ্ঞানীটা খুবই ক্ষেপে গেল। আরে আপনাকে কালকেই বললাম যে খাবারে মিষ্টি দিবেন না। এইবার বাড়িওয়ালি তো তককে ছিল যে গতকালকে খাবারে মিষ্টি দেই নাই, তারপরও আমাকে সে কথা শোনাইছে, দেখি আজকে কি করে। বাড়িওয়ালি আজকে খুব যত্ন সহকারে খাবার রান্না করছে, খাবারে কোনো মিষ্টি দেয় নাই, কিন্তু খাবার মুখে নেওয়া মাত্র প্রচণ্ড মিষ্টি। এইবার তো বাড়িওয়ালি খেপে গেল যে ফাইজলামি করেন আমার সাথে, আপনি ফাইজলামি করেন। খাবার আমি আজকে নিজের হাতে রান্না করছি, কোথাও কোনো মিষ্টি দেওয়া হয়নি, এই যে দেখেন আমি নিজে খাইলাম, কোনো মিষ্টি লাগতেছে না। দুইজনের মধ্যে প্রচণ্ড একটা গ্যাঞ্জাম লেগে গেল, ঝগড়া লেগে গেল। তো বিজ্ঞানী ভাবলো যে বাড়িওয়ালি বলতেছে সে একই খাবার খাচ্ছে, তার কাছে মিষ্টি লাগতেছে না, আবার আমি যখন খাচ্ছি আমার কাছে এত মিষ্টি লাগতেছে কেন। সে তখন চিন্তা করলো, আচ্ছা ব্যাপারটা কি তাহলে এমন যে খাবারের মধ্যে মিষ্টিটা না, মিষ্টিটা আমার আঙুলের মধ্যে লাগানো, যে আঙুল দিয়ে যেটা আমি খাচ্ছি সেটা খাবারের সাথে মিশে যাচ্ছে, তখন খাবারটা মিষ্টি হয়ে যাচ্ছে। সে সাথে সাথে তার আঙুলটা মুখে নেয় এবং দেখতে পায় যে তার আঙুলটা প্রচণ্ড মিষ্টি। সে তো অবাক হয়ে যায় যে কিরে, আমার আঙুলে মিষ্টি আসলো কোথা থেকে। সে তখন চিন্তা করলো যে তাহলে আমি ল্যাবে কাজ করতে করতে সম্ভবত এমন একটা পদার্থ তৈরি হয়েছে যেই পদার্থটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি। সে তাড়াতাড়ি ল্যাবে ফিরে গেল। ল্যাবে ফিরে গিয়ে অল্প অল্প করে তার পদার্থ যেগুলো নিয়ে সে কাজ করতেছিল সেগুলো সে টেস্ট করা শুরু করলো এবং আবিষ্কার করলো যে তার একটা পদার্থ প্রচণ্ড পরিমাণে মিষ্টি। এবং এরই সাথে সাথে আবিষ্কার হয়ে গেল মানব সভ্যতার অন্যতম বিখ্যাত মিষ্টি, তার নাম স্যাকারিন। এবং স্যাকারিন কে আবিষ্কার করলো? যে কিনা মিষ্টি একদম খেতে পছন্দ করতো না, সেই সবচেয়ে সেরা মিষ্টিটা আবিষ্কার করলো আমাদের সমাজে, আমাদের। তাহলে দেখো বিজ্ঞান তোমাকে এরকম চমক দেয়। একইভাবে এই যে ফ্লেমিং, সেও কিন্তু অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার জন্য বসেছিল না,
কিন্তু বাই চান্স সে কিন্তু অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে ফেলে। এই যে 1935 সালে থেকে দেখো, এই যে সেই ফ্লেমিংয়ের পেনিসিলিয়াম মোল্ড ফ্রম প্রফেসর আলেকজান্ডার ফ্লেমিং, যেখান থেকে সে আবিষ্কারটা করে, এই যে পেনিসিলিয়াম ছত্রাক, এইটা থেকে মানব সভ্যতা একদম বদলে যায়, পুরো মানব সভ্যতা একদম বদলে যায়। তুমি এটাকে বিশ্বাসই করতে পারবে না, এটা কত বড় আবিষ্কার, কত বড় আবিষ্কার, কল্পনা করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। ঠিক আছে, দারুণ ঘটনা না? খুবই দারুণ ঘটনা, তাই না? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ঘটনা, খুবই দারুণ দারুণ ঘটনা এটা। তো দেখো, এটাই বলা হয়েছে পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিকের নাম হলো পেনিসিলিন, যেটা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে আসে। এই যে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম ছত্রাক থেকে আসে। তাহলে কোন ছত্রাক থেকে? পেনিসিলিয়াম থেকে আসে। ওকে, এই ছত্রাকগুলা কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা তৈরি করে। আর তারপরে দেখো, ক্লাভিসেপস নামক ছত্রাক থেকে আর্গোট নামে একটা ঔষধ তৈরি হয়, যা ব্যাপকভাবে ব্যবহার করা হয় প্রসবের সময় রক্তক্ষরণ বন্ধ করার জন্য। মায়ের পেট থেকে যখন বাচ্চা হয়, তখন মায়ের রক্তনালী ছিঁড়ে গেলে অনেক সময় প্রচুর রক্তক্ষরণ হয়, তখন আমরা ডাক্তাররা কিন্তু এখনো এই ইঞ্জেকশনটা ব্যবহার করি, আর্গোট। বর্তমানে কমে গেছে, গত 10-20 বছরে নতুন নতুন ইঞ্জেকশন আবিষ্কার হওয়ার ফলে, কিন্তু গত 100 বছরে অসংখ্য নারীর জীবন বাঁচিয়েছে এই আর্গোট নামক ঔষধটা, আল্লাহ পাকের রহমতে। বুঝাতে কি পারলাম? তাহলে দারুণ। তারপরে এইটা তো প্রতিদিন ব্যবহৃত হয় যারা কিডনি ট্রান্সপ্লান্ট করে। শুনবা, কিডনি ট্রান্সপ্লান্ট রোগীরা এই ট্যাবলেটটা কিন্তু এখনো খায়। এই যে আমি সার্চ দিচ্ছি, তুমি দেখো এগুলা কেন গুরুত্বপূর্ণ। এটা তোমার সিকিউতে আসবে, এইটা তোমার এমসিকিউতে আসবে। এই যে দেখো, এই ওষুধের নাম তোমরা শোনার কথা, অবশ্য শুনবা না, তোমরা ছোট মানুষ। এই এই যে এই ওষুধগুলো ক্যাপসুল নিওরাল, লেখা আছে কি দেখো তো? সাইক্লোস্পোরিন। আমি জানি দেখতে পাচ্ছ কিনা, সাইক্লোস্পোরিন। তো দেখো, এটা এই নিওরাল ওষুধ খেতে হয় কাদের? খেতে হয় যারা অঙ্গ লিভার ট্রান্সপ্লান্ট করে, কিডনি ট্রান্সপ্লান্ট করে, তাদেরকে খেতে হয়। দেখো, এই যে সাইক্লোস্পোরিন, এইটা কোথা থেকে পাওয়া যায়? এইটা পাওয়া যায় এই ছত্রাকটা থেকে। ছত্রাকটার নাম কি? টলিপোক্লেডিয়াম ইনফ্লেটাম। এখন তুমি বলতে পারো যে ভাই, বোটানি নিয়ে পড়ে জীবনে কি করব? ভাই বলেন তো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোটানি সাবজেক্ট পাইছি, আমার জীবনে কি হবে, আমি কি করব? বোটানি নিয়ে পড়ে তুমি ভাই যদি একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করো, একটা অ্যান্টিবায়োটিক তুমি যদি তোমার নামে প্যাটেন্ট করতে পারো যে এটা তুমি আবিষ্কারক, ভাইয়া তোমাকে, বা তুমি কেন, তোমার পরবর্তী 14 গোষ্ঠী, তোমার পরবর্তী 14 গোষ্ঠী পায়ের উপর পা তুলে খেতে পারবে। এত টাকা তুমি এক জীবনে, এত টাকা তুমি এক জীবনে কামাবা। এই যে বিদেশের ঔষধ কোম্পানিগুলা, তারা কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা নতুন ঔষধ আবিষ্কারে ব্যয় করে। এর একটাই কারণ, একবার যদি একটা ভালো ঔষধ আবিষ্কার করে ফেলে, সেটা যদি তারা আবিষ্কারক হিসেবে নিজেদের প্যাটেন্ট করে ফেলতে পারে, তাহলে বাকি 14 গোষ্ঠী, মানে বললাম তো, ওই ওষুধ কোম্পানির মালিক এবং ওই ওষুধ কোম্পানিটা টিকে যাবে একটা দারুণ ঔষধ আবিষ্কার করলে। তো কোনো সাবজেক্টই ছোট না। যেই সাবজেক্টেই তুমি পড়ালেখা করো, সেটাতে তুমি যদি মাস্টার হও, সেটাতে তুমি যদি দক্ষ হও, তাহলে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, তোমাকে মানুষ খুঁজে নিবে, তোমার টাকা পয়সার কখনো অভাব হবে না। তো যারা ডাক্তার হতে চাও, এমন ডাক্তার হতে হবে যে ইউ আর দ্য বেস্ট ইন দ্যাট ফিল্ড, তুমি সেই ফিল্ডে তোমাকে সবাই গরজ করবে, তুমি সেরা, এইরকম ডাক্তার হতে হবে। তুমি ধরো ডাক্তার হবা না, ইঞ্জিনিয়ার হবা, এমন কিছু একটা আবিষ্কার করবে। বললাম তো, ধরো এই যে বিদেশে বুয়েট থেকে পড়ে যারা বাইরে যাচ্ছে, তারা কিন্তু এই গবেষণার ফিল্ডে যায়। কেউ মোটামুটি গবেষণা করে, কেউ খুব ভালো গবেষণা করে। একটা দারুণ গবেষণা যেটা যদি মানব সমাজে ইম্প্যাক্ট রাখতে পারে, বললাম তো তোমার 14 গোষ্ঠী পায়ের উপরে পা তুলে খেতে পারবে, একটা আবিষ্কার। বুঝাতে পারলাম? আচ্ছা, নয়েজ কেন আসছে? নয়েজ আসার তো কথা না, আমি তো মাইক্রোফোন অফ করে দিয়েছি। আচ্ছা, ফেসবুকে মাইক্রোফোন তো অফ করা। ওকে, কি নয়েজ আসছে বলো তো? আমি শুনতে পাচ্ছি না, কি নয়েজ আসছে বলো তো? ওকে,
সুন্দর, ঠিক আছে। তাহলে সুন্দর কথা আমরা জেনে গেলাম। মেয়ে মানুষের কথা, মনে হচ্ছে কোনো মেয়ে কথা বলছে। মেয়ে কথা বলতেছে কোথায়? আহ, কোথায় কোথায় কোথায়? না তো, কোথাও তো কোনো কিছু চালু করা নাই যেখান থেকে মেয়ের নয়েজ আসতে পারে, এমন তো কোথাও কোনো কিছু চালু করা নাই। অনেক ডিস্টার্ব হচ্ছে, কেমনে? কোথায় মেয়ের কথা? দেখি তো, আমি শোনার চেষ্টা করি। কোনো কিছু চালু করা নাই যেখান থেকে মেয়ের নয়েজ আসতে পারে, এমন তো কোথাও কোনো কিছু চালু করা নাই। অনেক ডিস্টার্ব হচ্ছে, কেমনে? আচ্ছা, যাই হোক, আমি নিশ্চিত না, মানে এটা ভূত হতে পারে, ভূত ছাড়া আর কোনো ব্যাখ্যা নেই, কারণ ভাই সব সময় না একটু পরপর। আচ্ছা ঠিক আছে, এটা ভূত হতে পারে, আপাতত ভূতের সাথে ক্লাস করো। তাহলে এটা পারবো ইনশাল্লাহ। তারপরে দেখো, অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে স্টেরয়েড পাওয়া যায়। স্টেরয়েড তো ভয়ঙ্কর, মানে যত কঠিন রোগী দেখবা, যত কঠিন রোগী দেখবা সবাই স্টেরয়েড খায়। এই যে তারা আর্থ্রাইটিস, বাতের ব্যথা, সকল ব্যথাতে স্টেরয়েড আমরা মোটামুটি বেশিরভাগ ব্যথাতেই আমরা স্টেরয়েড দিয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, এই যে মাশরুম ডায়াবেটিস কমানোর দারুণ ক্ষমতা প্রমাণিত হয়েছে। ম্যাজিক মাশরুমে সিলোসাইবিন এবং সিলোসিন থাকে, এরা হ্যালুসিনোজেনের মূল উপাদান। বিষণ্ণতা দূর করতে হ্যালুসিনোজেনিক ওষুধ ব্যবহৃত হয়। তো পরীক্ষা প্রশ্ন হবে ম্যাজিক মাশরুম। দেখো, এই ম্যাজিক মাশরুম তোমাকে যদি খাওয়ায় দেওয়া হয়, তুমি ভাই কি দেখবা? তুমি দেখবা যে তুমি আকাশে উড়ে বেড়াচ্ছ, তুমি উল্টাপাল্টা জিনিসপত্র দেখবা। তো ম্যাজিক মাশরুমের কোন কোন জিনিসের ফলে এই রকম ঘটনা ঘটে? এই যে এগুলোর নাম হলো ম্যাজিক মাশরুম, দেখতে পাচ্ছ? এইগুলোর নাম হলো ম্যাজিক মাশরুম। এইগুলা থেকে আমরা ঔষধ তৈরি করতে পারি। কি ঔষধ তৈরি করা যায়? এই যে এই জিনিসগুলো দিয়ে, এগুলো হলো হ্যালুসিনোজেনিক। বিষণ্ণতা দূর করতে হ্যালুসিনোজেনিক ঔষধ দেওয়া হয়। তোমাদেরকে জাস্ট এই ছোট্ট জিনিসটা বুঝাই দেই যে এটার মানেটা কি। মনে রাখবা, আমাদের আমাদের যে মন, এইটার দুইটা স্তর। তুমি যখন সুস্থ, এই যে সুস্থতা হলো মাঝামাঝি, আর একটা স্তর হলো বিষণ্ণতা, যখন তোমার মন খারাপ। আরেকটা স্তর হলো পাগলামি, যখন তোমার মন সবচেয়ে ভালো। সব মন ভালোর সবচেয়ে ভালো অবস্থার নামই হলো পাগলামি। পৃথিবীর কোনো কিছুই তাকে স্পর্শ করে না। দেখবা পাগলরাই কিন্তু জগতের সবচেয়ে বড় সুখী। খেয়াল করো, ও কিন্তু এই পৃথিবীতে নাই। পাবনায় যাবা, ও কিন্তু এই দুনিয়াতে নাই। দেখো তোমার কত চাওয়া পাওয়া আছে। সামনে এইচএসসি পরীক্ষায় তোমাকে গোল্ডেন A+ পেতে হবে। তারপর বুয়েট ভর্তি পরীক্ষায় তোমাকে বুয়েট ভর্তি পরীক্ষায় তোমাকে এই করতে হবে। তারপরে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে এই করতে হবে। তোমার কত চাওয়া পাওয়া, কত চিন্তা। একটা পাগলের দেখবা পৃথিবীর কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো চিন্তায় তাকে, সে দিনরাত নিজের মনে চলতেছে। খাইতে পারলে পারলো, খাইতে না পারলে নাই, বিভিন্ন, কোনো চিন্তাই নাই তার। আর আরেক দল আছে যারা চিন্তা করতে করতে মন একদম খারাপ করে ফেলে, মুড অফ, এদেরকে বলে ডিপ্রেশনের রোগী। তো এই জিনিসটা হলো আমাদের মনের সম্পূর্ণ দুইটা। এটা হলো -180 ডিগ্রি, আর এইটা হলো ধরো +180 ডিগ্রি। আর তুমি যখন সুস্থ, তখন হলো এই 0 ডিগ্রি। তার মানে কেউ যদি বিষণ্ণ থাকে, তাকে আমরা কি ঔষধ দিব? এমন ওষুধ দিব যাতে সে আস্তে আস্তে এখান থেকে, পাগলামের ওষুধ দিলেই সে এই বারটা এখান থেকে এই দিকে যাবে। এই কথাটাই বলা হয়েছে। দেখো, হ্যালুসিনোজেনিক, যেগুলো তোমাকে পাগল বানাবে। পাগল ছাড়া কেউ চিন্তা করবে যে তুমি আকাশে উড়ে বেড়াচ্ছ, নতুন একটা পরাবাস্তব জগৎ। দেখবা পাগলরা রাস্তায় দ্বারা বক্তব্য দেয়, আমি এই দেশের প্রেসিডেন্ট, আমার কথা সবাইকে শুনতে হবে। কিন্তু ওর কথা কেউ শুনতেছে না, কিন্তু ওর মনে কিন্তু দেখতে পাচ্ছে যে ও এই দেশের প্রেসিডেন্ট। তুমি যদি কখনো পাগল দেখে থাকো, যারা এই ধরনের পাগল, যারা এই ধরনের পাগল, তারা দেখবে নিজেদেরকে প্রেসিডেন্ট বলে মনে করে। তো পাগল বলতে আসলে বিভিন্ন রোগের সমষ্টি। এই ধরনের রোগকে বলে সিজোফ্রেনিয়া। যারা সম্পূর্ণ একটা আলাদা জগতে বাস করে, তাদের সাথে এই জগতের কোনো কানেকশন নাই। তারা, এবং ও যেটা দেখে ওটাই ও বিশ্বাস করে। ও ভাবে যে ও বাংলাদেশের প্রেসিডেন্ট, বা ও বিশ্বাস করে যে ওকে কেউ খুন করতে আসবে। ও দেখতে পাচ্ছে ওকে কেউ খুন করতে আসছে, কিন্তু বাস্তবে সেখানে কেউ নাই। তুমি ভাববা যে কি পাগলামি শুরু করছে, কিন্তু ও কিন্তু এটা দেখতে পাচ্ছে। এটার নামই হ্যালুসিনেশন। এই যে শব্দটার কথা বলা, এই যে দেখো হ্যালুসিনো, এই যে হ্যালুসিনোজেন, যেটা হ্যালুসিনেশন তৈরি করে। শব্দটা দেখো, হ্যালুসিনেশন, এই শব্দটার সাথে তোমরা পরিচিত হয়ে গেলা। হ্যালুসিনেশন, যারা হ্যালুসিনেশন তৈরি করে তাদেরকে বলে হ্যালুসিনোজেন। মানে কি? এটা অবাস্তব কল্পনা।
অবাস্তব কল্পনা কিন্তু ওর কাছে বাস্তবের মতো মনে হবে। হ্যালুসিনেশন কি? অবাস্তব কল্পনা মনে হবে বাস্তব, বাস্তবের মতো। অবাস্তব কল্পনা কিন্তু বাস্তবের মতো মনে হবে। জিনিসটা কি বোঝাতে পারলাম? ওকে, ঠিক আছে। তাহলে সুন্দর, কথাটা কি বোঝাতে পেরেছি, পারলাম কিনা ভাইয়া? ইলিউশন ডিলিউশন, ওয়াও। এখানে মাখদুম সমিত ও একটা দারুণ প্রশ্ন করেছে। তো ওর এই প্রশ্নটা আমাদের পড়ার সাথে কানেক্টেড না, কিন্তু ওগুলো কিভাবে জানলো আমি জানি না। তুমি এগুলো কিভাবে জানলা? হয়তো বা শব্দগুলো কখনো শুনেছে। একটা হলো ইলিউশন, একটা হলো ডিলিউশন, আরেকটা হলো হ্যালুসিনেশন। তো এই শব্দগুলো তোমরা আজও কালো কখনো না কখনো ছোট থেকে বড় হবা তোমরা শুনবা। তাহলে হ্যালুসিনেশন তো দেখলাই, যেটার দুনিয়াতে কোনো অস্তিত্ব নাই, সম্পূর্ণ অবাস্তব কল্পনা, কিন্তু তার কাছে এটাকে বাস্তব বলে, তার কাছে এটাকে অবাস্তব জগৎটাকেই সেটাকে বাস্তব হিসেবে তার কানে কানে কেউ কথা বলবে, তুমি শুনবা। অনেকেই বলে যে আমি কানে, আমাকে কেউ কানে কানে। হ্যালুসিনেশন অনেক রকম হতে পারে। এক, সে চোখে দেখতে পাচ্ছে যে ওই জায়গায় তাকে কেউ মারতে আসতেছে। দুই, সে কানে, তার কানে কেউ কথা বলবে, এই কথাটা ও ছাড়া কেউ শুনতে পারবে না। ওর সাথে নবী কথা বলতে পারে, আল্লাহ কথা বলতে পারে, জিন কথা বলতে পারে, অন্য কোনো মানুষ কথা বলতে পারে, ওকে কন্ট্রোল করবে। এগুলোকে বলে অডিটরি হ্যালুসিনেশন। চোখে দেখলে সেটাকে বলে ভিজুয়াল হ্যালুসিনেশন। বা অনেকে গন্ধ পায়, ঘ্রাণ হ্যালুসিনেশন, ঠিক আছে। অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, যে কেউ কোনো গন্ধ পাচ্ছে না, ও একটা এক্সট্রা গন্ধ পাচ্ছে। হ্যালুসিনেশন অনেক রকম হতে পারে, এই রকম হতে পারে। কিন্তু ইলিউশনটা কি? ইলিউশন হলো ওইখানে ধর একটা দড়ি রাখা আছে, ওই দড়িটাকে তুমি দেখবা দড়ি, কিন্তু ইলিউশনের ফলে ও দেখবে সাপ। এইটাকে বলে ইলিউশন। যে চোখে ভুল দেখতেছে, সবাই দেখতেছে দড়ি, কিন্তু ও দেখতেছে দড়ি না, ওটা সাপ। এটা হলো ইলিউশন। জাস্ট একটা তোমাদেরকে আইডিয়া দিয়ে রাখা, যে শব্দগুলো যেহেতু কে যেন প্রশ্ন করলা, সমিত। আর ডিলিউশন শব্দের অর্থ হলো, ডিলিউশন মানে একটা অবাস্তব বিশ্বাস। তুমি ওকে যতই যুক্তি দাও, ও এইটাই বিশ্বাস করবে। ব্যাপারটা অনেকটা, তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই, যদিও পারফেক্ট উদাহরণ এই মুহূর্তে মনে আসবে কিনা। ডিলিউশন মানে অবাস্তব বিশ্বাস। ব্যাপারটা ধরো অনেকটা এইরকম, যে ধরো ও বিশ্বাস করে এইটা একটা অ্যান্ড্রয়েড মোবাইল, মানে ও এটা বিশ্বাস করেই ফেলছে। তুমি ওকে প্রমাণ দিলা, ভাই এটা অ্যান্ড্রয়েড না, এই যে দেখো এখানে অ্যাপেলের লোগো লাগানো, এইরকম তিনটা। তারপরে তুমি মোবাইলটা অন করো, মোবাইলটা অন করলে দেখবে অ্যাপেলের কথা আসবে, কিন্তু বলবে যে না, এই সকল ভংচং বুঝায় আমাকে লাভ নাই, এইটা ভাই অ্যান্ড্রয়েড। ফার্ম বিলিভ। ওকে তুমি কোনোভাবেই বাস্তব প্রমাণ দিয়েও ওইখান থেকে সরাইতে পারবা না। এই জিনিসটাকে বলে ডিলিউশন। যেমন ওই যে কিছু কিছু মানুষ থাকে না, যে আমি প্রেসিডেন্ট, ওকে তুই বললি ভাই তুই পরে আসিস হাফ প্যান্ট, তোর হাফ প্যান্টটা আবার ছিঁড়া, আছিস খালি গায়ে, তুই দেশে প্রেসিডেন্ট, মানে এই দেখো তুমি যে প্রেসিডেন্ট না, এই দেখো প্রমাণ। তুমি ওকে প্রমাণ করতেই পারবে না, ও বলবে যে না আমি প্রেসিডেন্ট। এটার নামই হলো ডিলিউশন, ফার্ম বিলিফ। তুমি ওকে যতই প্রমাণ করো, তুমি বুঝতে পারবে না, মানে তাকে প্রমাণই করতে পারবে না। এরকম রাস্তায় এরকম পাগল দেখবা, যারা রাস্তায় নিজেদেরকে রাজা বলে মনে করে। তো এইটার নামই হলো এই শব্দগুলা। তো এই পড়াটা তোমাকে লিখতে হবে, সুন্দর করে পয়েন্টগুলো লিখবা, কোন কোন ওষুধ তৈরি করা হয়। তারপরে দেখো কি কি অ্যাসিড তৈরি করা হয়। ছত্রাক থেকে স্যাকারোমাইসিস নামক ছত্রাক, এটা হলো ইস্ট, এই ছত্রাক থেকে ইনভার্টেস নামক এনজাইম পাওয়া যায়। এটা বেশ গুরুত্বপূর্ণ, এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। তারপর ডায়াস্টেস নামক এনজাইম পাওয়া যায় অ্যাসপারজিলাস থেকে। ভাই এগুলো এমসিকিউ আসবে। এই যে এনজাইমগুলা, এগুলো খুব গুরুত্বপূর্ণ এনজাইম আমাদের পাউরুটি তৈরিতে, মদ তৈরিতে, এগুলো গুরুত্বপূর্ণ এনজাইম। তারপরে দেখো পরিবেশ সংরক্ষণে, এইখানে একটা বলা আছে কিছু কিছু ছত্রাক পদার্থ, দেখো বিষাক্ত পদার্থকে পরিবেশ থেকে দূর করে কিছু কিছু ছত্রাক, এটাকে বলে বায়ো রিমেডিয়েশন। এই ধরনের ছত্রাক তুমি যদি কোথাও চাষ করো, সেই জায়গার সকল ময়লাগুলাকে সে খেয়ে ফেলবে। তারপর এই ছত্রাকটা গাছের হরমোন তৈরি করে, জিবেরিলিন নামক হরমোন তৈরি করে এই ছত্রাকটা। এগুলো মুখস্থ রাখতে হবে, লিখতে হবে, প্রত্যেকটা লাইনেই মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন। লাল লাল মানে কি পরীক্ষায় আসছে, সবুজ মানে কি পরীক্ষায় আসবেই, হলুদ মানে আসতে পারে। দেখো প্রত্যেকটা লাইন টু লাইন এমসিকিউ, এবং এই এমসিকিউ গুলো তোমাকে বারবার করে পড়তে হবে, এতটাই গুরুত্বপূর্ণ। কৃষি জমিতে এটা রিডিং পড়তে পারো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। মৌলিক গবেষণায় রিডিং পড়ে নিবা, শিল্পদ্রব্য উৎপাদনে এইগুলো রিডিং পড়তে পারো। যেমন আমি তো একটু আগেই বললাম যে ইস্ট, স্যাকারোমাইসিস নামে এই ছত্রাকটা কত জায়গায় ব্যবহৃত হয়, তাকায় দেখো ভিটামিন তৈরিতে, গ্লিসারিন তৈরিতে, চকলেট তৈরিতে,
দেখতে পাচ্ছ? চকলেট তৈরিতে, তারপর পাউরুটি তৈরিতে, কেক তৈরিতে স্যাকারোমাইসিস ব্যবহৃত হয়। প্রত্যেকদিন তুমি এই ছত্রাকটার ব্যবহার খাচ্ছ, প্রত্যেকটা দিন তুমি এটার ব্যবহার খাচ্ছ। তারপরে দেখো এই যে স্যাকারোমাইসিস, এটাকেই, এই স্যাকারোমাইসিসকেই দেখো মদ তৈরিতে ব্যবহৃত হয়। এক স্যাকারোমাইসিসের কি ভূমিকা দেখতে পাচ্ছ? তারপরে দেখো অ্যালকোহল তৈরিতেও স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস ছত্রাকটাকে একটা সালাম দিয়ে দাও, ওর একটা চেহারা দেখে নাও, স্যাকারোমাইসিসের একটা চেহারা দেখে নাও। এই যে এই হইলো স্যাকারোমাইসিস নামক ছত্রাক, এটার নাম বার্ডিং ইস্ট। দেখো কি সুন্দর দেখতে, এককোষী ছোট্ট ছোট্ট। এই যে স্যাকারোমাইসিস সার্ভিসি দেখতে কেমন। এই ছত্রাক ব্যবহার করে দেখো কত কাজ করা হয়, কতগুলা কাজ করা হয়। ভিটামিন তৈরি, চকলেট তৈরি, পাউরুটি তৈরি, কেক তৈরি, দুনিয়ার যত প্রকার মদ আছে মদ তৈরি, খেজুরের রস থেকে তাড়ি বানানো, তালের রস থেকে তাড়ি বানানো, আঙুরের রস থেকে, আখের রস থেকে মদ বানাইতে, অ্যালকোহল বানাইতে স্যাকারোমাইসিস ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছ? ঠিক আছে, বুঝাতে কি পারলাম? আমাদের দাগানো বইটা যে কারো চেয়ে বেশি স্ট্যান্ডার্ড আমি তোমাকে বললাম। তাহলে দেখো কত উপকার করে ছত্রাক, আমাদের কত উপকার করে। আবার রিভিশন দিবা, প্রথমেই বলবা যে খাদ্য হিসাবে খাওয়া যায়, তারপরে অসংখ্য ঔষধ প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লিখবা, তারপরে অ্যাসিড তৈরিতে, পরিবেশ সংরক্ষণে, হরমোন তৈরিতে, তারপরে স্যাকারোমাইসিসের অনেকগুলো গুণগান গাবা। কি দারুণ দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার তুমি দেখো ক্ষতি কি করে। এক নাম্বার কি, খাবার যেমন খাবার হিসেবে খাওয়া যায়, আবার দুনিয়ার যে কোনো খাবারকে পচায় ফেলতে সাহায্য করে। দেখো এই যে পেনিসিলিয়াম নামক ছত্রাক, অ্যাসপারজিলাস আমাদের আচার, চাটনি, জ্যাম, জেলি নষ্ট করে দেয়। বুঝাতে পেরেছি? তারপরে দেখো এই যে অ্যাসপারজিলাস ফ্লাভাস মাইকোটক্সিন তৈরি করে, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। কোন ছত্রাকটা বিষ তৈরি করে? অ্যাসপারজিলাস ফ্লাভাস। বাপরে বাপ, এটা সবুজ কালিতে দাগানো উচিত ছিল। এই দাগানোটা এতটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অলরেডি বলেছিলাম। অ্যামাটক্সিন তৈরি করে কে? অ্যাসপারজিলাস ফ্লাভাস অ্যামাটক্সিন তৈরি করে। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে খাবারের মধ্যে বিষ তৈরি করে। তোমরা আশা করি সবাই ছত্রাক চিনো, তাই না? এই এই ছবি তোমার বাস্তব, তোমাদের বাসায় যদি কখনো পাউরুটি এনে থাকে তাহলে এই জিনিস সবারই দেখার কথা। আমার মনে হয় যে তোমাদের প্রত্যেকেরই জীবনে এই জিনিস তো দেখার কথা। এই রকম পাউরুটি যদি না দেখে থাকো, আব্বু পাউরুটি নিয়ে আসলে একটা পাউরুটি ফেলে রাখবা, ওটাতে 15 দিন পরে দেখবা এই যে ছত্রাক জমে গেছে। দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর? এটা খাইলে মোটামুটি 12টা বেজে যাবে। দেখছো না এরকম? এরকম ছত্রাক দেখেছো কিনা? এগুলাই কিন্তু ছত্রাক, দেখেছো? এই পাউরুটি এখন খাচ্ছিস, ও পাউরুটি খাচ্ছিস আর ক্লাস করতেছিস, তো এরকম পাউরুটি কিন্তু খেও না। পাউরুটি যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই এইভাবে চেক করে নিবা। এই যে একটু বাসি হয়ে গেলেই পচা হয়ে গেলেই এইরকম ছত্রাক জন্মায়, এই কথাটাই বলা হয়েছে। এই পাউরুটিগুলো কিন্তু আর খাওয়া যাবে না, ভয়ঙ্কর। আমার সবচেয়ে কষ্ট লাগতো, আম্মু আচার বানাইতো, তো ধরো ভুলে গেছি, হঠাৎ করে একদিন মনে পড়ছে, আচারের বয়ামটা খুললাম, খুলে দেখি উপরে ছত্রাক হয়ে গেছে। আমি জানি না তোমরা এরকম দেখেছো কিনা। এবার তুমি তাকায় দেখো উদ্ভিদের উদ্ভিদের রোগ সৃষ্টি। তুমি তাকিয়ে দেখো উদ্ভিদের রোগ সৃষ্টি একটা ভয়ঙ্কর। এখানে 2-3টা ছত্রাকের নাম দেওয়া, দেখো তো। হেলমিনথো স্পোরিয়াম অরাইজি, অরাইজি মানে ধান। এই ছত্রাকটা ধানের বাদামি দাগ রোগের কারণ। ধানের বাদামি দাগ, এটা নিয়ে সামনে আবার পড়বো। তারপরে আলুর ধসা রোগ, বিলম্বিত ধসা রোগ তৈরি করে কোন ছত্রাক? ফাইটোপথরা ইনফেস্টেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গম গাছে মরিচা রোগ তৈরি করে কে? পুসিনিয়া গ্রামিনিস ট্রিটিসি। ট্রিটিসি মানে গম, ট্রিটিসি শব্দের অর্থ গম। ঠিক আছে, 3টা ছত্রাকের নাম কে কার কি রোগ করে পরীক্ষায় আসবেই। এবং তুমি দেখো এখানে কি ভয়ঙ্কর একটা কথা বলা আছে। দেখো পিটার দ্য গ্রেট, একজন বিখ্যাত রাজা, সে 1722 খ্রিস্টাব্দে তুরস্ক দখল করতে যায়। আর্গোট আক্রান্ত রাই খেয়ে পরের দিন সকালে তার 100 ঘোড়া প্যারালাইজড হয়ে যায় এবং বহু লোক মারা যায়। পরিণামে অভিযান বন্ধ করতে হয়। তার মানে রাই বলতে কি ঐশ্বরিয়া রাই কিন্তু না, রাই হলো এক ধরনের ফসল। তো এই রাই খেয়ে পিটার দ্য গ্রেটের 12টা বেজে যায়। বিশাল কথা, সেই কথা। তো এইটা তোমার পরীক্ষায় লিখতে হবে না, পিটার দ্য গ্রেট। রাই জিনিসটা তোমাকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবা।
এই যে এগুলো হলো ধানের মতোই এক ধরনের শস্য। এগুলা এই যে খেয়েছিল তোমার ঘোড়া খেয়ে 12টা বেজে গেছে। এই ব্যাটার নাম হলো পিটার দ্য গ্রেট। আক্রমণ করতে যায়, ওকে তুরস্কবাসী হারায় নাই, ওকে ছত্রাকরাই হারাই দিছে। ফাঙ্গাস, মানবজাতি বহুবার এরকম ছোট ছোট জীবাণুর কাছে পরাজয় স্বীকার করেছে। এই রাজা ফাঙ্গাসের কাছে পরাজয় স্বীকার করেছে। দেখতে পেলাম, মনে থাকবে? আচ্ছা, তো এখানে সুন্দর বলেছে স্যার, বদ্ধ বয়ামে কিভাবে তোমার ছত্রাক প্রবেশ করে। তো বদ্ধ অবস্থায় প্রবেশ করে না। খেয়াল করো, তুমি যদি ওই বয়ামটা আগের বার খাইছো, যখন তুমি আগের বার ওটা বের করছো, তখন তুমি যখন ওটা খাইছো, তখন চামচটা কোনো কারণে ওই চামচের মধ্যে একটা ছোট্ট জীবাণু ছিল ছত্রাকের, বাতাসের মাধ্যমে উড়ে তুমি যখন খাচ্ছিলা, চামচ না, তুমি যখন খাচ্ছিলা বয়াম খুলে বয়াম থেকে বের করেছো, তখন ওটা হাওয়ার মধ্যে ঢুকে গেছে। তুমি যদি অনেক দিন ওটাকে বের না করো, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে লক্ষ লক্ষ হয়ে যাবে। আর তুমি যদি প্রত্যেকদিন বের করে খাও, 1টা 2টা ছত্রাক তোমার তেমন একটা ক্ষতি করতে পারবে না। ওই ধরো তোমার ওটার মধ্যে বীজ ঢুকছে বাতাসের মাধ্যমে, কিন্তু পরের দিনই তুমি আবার বের করে কাউকে পরিবেশন করছো, সে খেয়ে নিয়েছে, ও মরে যাবে। কিন্তু তুমি ওই যে জীবাণুটা ঢোকার পরে তুমি ফ্রিজের মধ্যে 1 মাস রেখে দিছো, ও তো অনেকটুকু সময় পাইছে, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, এরকম জায়গা এরকম সে তৈরি করবে। এই হলো কথা। কিভাবে ঘটে? এই আর্গোট আর ওই আর্গোট একই, ওই আর্গোট আর এই আর্গোট একই। তো প্রাণীর রোগ তৈরিতে দেখো, মাইকোস্পোরিয়াম নামক ছত্রাক মানুষের মাথায় চুল ফেলে টাক তৈরি করে। তুমি দেখবা কিভাবে মানুষের মাথায় টাক তৈরি হয় ছত্রাকের আক্রমণে। এই যে ছবি দেখো, এই যে জায়গায় জায়গায় হঠাৎ করে চুল নাই হয়েছে, এটাকে বলে অ্যালোপেশিয়া এরিয়াটা। এই জায়গায় ছত্রাকের আক্রমণ হয়েছে, হঠাৎ করে চুল নাই। তুমি বলে যে কিরে, এই জায়গার চুল পড়ে গেল কোথায়, টাক পড়ে গেল কেন? এই যে দেখো, ছোট্ট মানুষের, এমন না যে বয়স্ক হতে হবে। এবং এই টাকগুলো কিন্তু অন্য টাকের মতো না যে মাথার সামনের অংশে চুল শেষ হয়ে গেছে। এই যে এই টাক হলো জায়গায় জায়গায় খাবলা খাবলা করে চুল উঠে যাওয়া, এইটাকে বলা হয়। এই যে দেখো, দেখতে পাচ্ছ দাঁত রোগ, এর এর মাথার অবস্থা দেখো। তোমরা জীবনে এরকম মানুষ দেখার কথা। ওই যে একজন কমেন্ট করছে, আমার এক ভাইয়ের এরকম, তো ওকে কিন্তু চিকিৎসা নিতে হবে, ওকে নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করতে হবে, অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু দিয়ে, এইগুলো বলা আছে। তারপর কিছু কিছু ছত্রাকগুলোর নাম রিডিং পড়ে নিবা। তারা কাগজ নষ্ট করে, কিছু কিছু ছত্রাক কাঠের পচন ধরায়, কিছু কিছু ছত্রাক কাপড়ের 12টা বাজায় দেয়। এগুলা থেকে পরীক্ষাতটা প্রশ্ন আসবে না, খালি নামটা জেনে রাখা। কিছু কিছু ছত্রাক পশু পাখি এবং মাছের রোগ তৈরি করে। দেখতে পাচ্ছ? দেখো, এই যে অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, হাঁস মুরগি পাখির বাচ্চা নষ্ট করে দেয়। তারপরে যে মাইক্রোস্পোরিয়াম, যেটা মানুষের চুল ফেলে দেয়। ক্যানিস শব্দের অর্থ কুকুর, ক্যানিস মানে কুকুর, মাইক্রোস্পোরিয়াম ক্যানিস, এটা কুকুর এবং ঘোড়ায় দাঁত রোগ তৈরি করে, দাঁত। আর মানুষের রোগের তো শেষ নাই। দেখো, সবুজ কালারে দেওয়া ছত্রাক মানুষের কি কি রোগ করে, বাপ রে বাপ, পড়ার কি শেষ আছে? বিশাল চ্যাপ্টার, বললাম তো। এই চ্যাপ্টার তুমি একা পড়তে গেলে কান্না করতে মন চাইবে। দেখো, ট্রাইকোফাইটোরুব্রাম মানুষের দাঁত রোগ তৈরি করে। তো দাঁতটা একটু দেখে নাও, দাঁত একটু পরে, এটা আলাদা পড়া আছে, এটা তুমি পড়বা। দাঁত রোগ তোমাদের কখনো হয় নাই জীবনে? খুব ভালো, আমার মনে হয় জীবনে একবার হয়েছিল ছোট্টবেলায়। ছোট্ট বাচ্চাদের বেশি হয়, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। কাকে বলে চুলকানি, কত প্রকার ও কি কি, যার একবার জীবনে দাঁত হবে সে টের পাবে। চুলকাইতে সারাদিন চলে যাবে। এই রকম, এটাকে বলে রিং ওয়ার্ম। তো দেখো, রিং এর মতো করে সেটা, এটাকে বলা হচ্ছে রিং ওয়ার্ম। তো কে করে? পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, কোন ছত্রাক করে? ট্রাইকোফাইটন রুব্রাম। কষ্ট করে নামটা মুখস্থ করতে হবে। সবাই একবার নামটা লিখো, ট্রাইকোফাইটন রুব্রাম। ফেসবুকে যারা ক্লাস করছে সবাই নামটা লিখো, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর।
ওকে, ট্রাইকোফাইটা রুব্রাম, এটা কিন্তু পরীক্ষায় আসবেই, অন্য কোনোটা আসুক না আসুক এইটা আসবে। তারপরে দেখো এই লাইনটাও পরীক্ষায় আসবে, ছত্রাক দিয়ে সকল রোগকে বলে মাইকোসিস। মাইকো কথাটা মানেই ছত্রাক, মাইকো মানে ছত্রাক, ফাইকো মানে শৈবাল। মাইকো মানে ছত্রাক, ফাইকো মানে শৈবাল। আচ্ছা, মাইকোটা আপাতত মনে রাখি, ছত্রাক ঘটিত সকল রোগের নাম হলো মাইকোসিস, ঠিক আছে। আচ্ছা, তো মূলত মাইকোসিসই বলা হয় সবকিছুকে, লেখা হয় এইভাবে। সকল ছত্রাক ঘটিত রোগকে তুমি এইভাবে বলতে পারো। তো যাই হোক, প্রি মেডিকেলে এই দাগানো বই পড়ানো হবে, হ্যাঁ প্রি মেডিকেলে এই দাগানো বই পড়ানো হবে। অ্যাসপারজিলোসিস, তাহলে মাইকোসিস এবং মাইকোসিস এবং অ্যাসপারজিলোসিস। আচ্ছা ঠিক আছে, অ্যাসপারজিলা নামক যে ছত্রাক সেইটা যে রোগটা করে সেটা হলো অ্যাসপারজিলোসিস। অ্যাসপারজিলাস একটা ছত্রাকের নাম হলো অ্যাসপারজিলাস। এই ছত্রাকটা তোমার শরীরে যে রোগ করবে তার নাম হবে অ্যাসপারজিলোসিস। ভাইয়া এত কঠিন কঠিন নাম, ভাই নামটাই যে এমন। অ্যাসপারজিলাস যে রোগ করবে তার নাম কি? অ্যাসপারজিলোসিস। ইউজুয়ালি যে কোনো ছত্রাক ঘটিত রোগকে আমরা যদি এক নামে ডাকতে চাই, এক নামে তুমি মাইকোসিস বলে ডাকবা। দেখো রাইজোপাস গণের ছত্রাকরা আমাদের শরীরে যে কোনো জায়গায়, মস্তিষ্ক, ফুসফুস, খাদ্যনালীতে জাইগোমাইকোসিস নামক রোগ করতে পারে, ভাবা যায়। যক্ষার মতো রোগ করে কে? কক্সিডিওমাইকোসিস। এমসিকিউ আসবে, এটা কি কালার দেওয়া? সবুজ কালার। টনটনা মুখস্থ করতে হবে, টনটনা মুখস্থ। দেখো এটাও এক ধরনের স্যাক ফাঙ্গাস, মনে ছবি দেখাইছিলাম, এটা এক ধরনের স্যাক ফাঙ্গাস। যক্ষার মতো রোগ করে কে? তারপরে দেখো মানুষের দেহে ব্রঙ্কোমাইকোসিস করে কে? অ্যাবসিডিয়া, মুখস্থ করে ফেলতে হবে। ক্যান্ডিডা আলবিক্যান, এইটা তোমার এই রোগটা তোমরা অনেকেই দেখছো, ক্যান্ডিডা অ্যালবিক্যান মানুষের মুখে ক্যান্ডিডিয়াসিস করে। এইটার ছবি দেখলেই বুঝতে পারবা। এই জিনিস ছোট্ট বাচ্চাদের খুব হয়, তোমাদের যাদের ছোট্ট ভাই বোন আছে তোমরা এই জিনিস দেখার কথা, আমি ছবি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবা। ছোট্ট বাচ্চাদের এই রোগটা খুব হয়, এই যে দেখো মুখের জিওভার মধ্যে এরকম সাদা সাদা, ছোট্ট বাচ্চাদের এরকম হয়, ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, মুখে এরকম ঘায়ের মতো হয়, জিওভাটাতে এরকম ঘায়ের মতো হয়। দেখো এটা হলো নর্মাল জিওভা, দেখতে পাচ্ছ? এই যে এটা হলো নর্মাল জিওভা, পরিষ্কার, কিন্তু ওগুলাতে এরকম সাদা সাদা হয়ে যায়, এটার নাম হলো ওরাল ক্যান্ডিডিয়াসিস। এই যে দেখো মুখের মধ্যে এই যে ছত্রাক হইছে, দেখতে পাচ্ছ? ক্যান্ডিডা মানে ক্যান্ডিডিয়াসিস, এই যে দেখো, ভয়ঙ্কর কেমন, এইগুলা আমাদেরকে দেখতে হয় ডাক্তার হলে। তাহলে দেখো এই রোগকে বলা হয় ক্যান্ডিডিয়াসিস, সুন্দর, ঠিক আছে। তারপর হলুদ ছত্রাক মিউকর, এটা নাক, মুখ, ফুসফুস, মস্তিষ্কে আক্রমণ ঘটায়। ভালো করে তাকাও, এর স্পোর অক্সিজেন নলের মাধ্যমেও ফুসফুসে প্রবেশ করে। 2021 সালে ভারতে কোভিড-19 আক্রমণে এ ছত্রাক আক্রমণের বিস্তার ঘটেছিল। দেখো এই যে পরীক্ষা প্রশ্ন আসবে, কোন ছত্রাকটা কোভিড-19 সাথে জড়িত? উত্তর হলো মিউকোর সেপ্টিকাস। এটা ভারতে ব্ল্যাক ফাঙ্গাস নামে ভয়ঙ্কর একটা, তোমরা ছোট্ট ছিলা, তোমরা হয়তো এটার নাম জানো নাই, কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস নামে ভয়ঙ্কর আতঙ্ক ছড়াইছিল। কোভিডে মানুষ বেঁচে যাচ্ছিল, কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসে মানুষ মরে যাচ্ছিল। তো এইটাই হলো এই জিনিস না। তো এই ব্ল্যাক ফাঙ্গাস থেকে ব্ল্যাক ফাঙ্গাস না, ব্ল্যাক ফাঙ্গাস কোভিড। এই দেখো কি করতেছিল, 12টা বাজায় দিচ্ছিল কোভিড-19 পেশেন্টের। এই যে দেখো মিউকোর মাইকোসিস, কোন ছত্রাকটা? এই যে মিউকোর, শরীরের বিভিন্ন জায়গায় আক্রমণ চালায়, 12টা বাজায় দিত। তো যাই হোক, তাহলে কত কিছু পড়লা। ছত্রাককে কিন্তু এতটা, এটা মানুষকে অন্ধ বানায় দিত, অন্ধ, একদম অন্ধ বানায় দিত ব্ল্যাক ফাঙ্গাস। তাহলে তুমি এখানে কি কি খেয়াল করলা, কত কিছু আলোচনা করলাম। এই যে অর্থনৈতিক গুরুত্ব, এইটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব তুমি যখন লিখবা তখন সুন্দর করে উপকারী দিকের কথাও লিখবা, অপকারী দিকের কথাও তোমাকে লিখতে হবে। তাহলে উপকারী আমাদের যেমন ঔষধ দেয়, তেমন আমাদের ভয়ঙ্কর সব রোগ তৈরি করতে পারে। মানুষের রোগগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। তারপরে ফসলাদির রোগের কথা বলবা, ছবির দিকে তাকাও, ফসলাদির রোগ, কোন কোন ফসলাদির রোগ করে সেটা বলবা, আর খাদ্যদ্রব্য পচন করে, এই তিনটেই মেইন পয়েন্ট। বাকিগুলো এই যে
এগুলো হেডলাইন লিখলেই হবে, এগুলোর এই কথাগুলো যে লিখতে হবে ম্যান্ডেটরি না। পেনিসিলিয়াম, অল্টারনারি, এগুলো মুখস্থ না রাখলেও চলবে। এগুলো মুখস্থ রাখাটা ফরজ না, যে এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে এটা ফরজ না। তাহলে কি আমরা কি শিখতে পারলাম, কথাটা কি বুঝতে পেরেছি? এইটা লিখতে কি অনেক সময় লাগবে? 20 মিনিট লাগবে না, একদম পয়েন্ট পয়েন্ট করে লিখলে তুমি 10 মিনিটের মধ্যেই পুরোটা লিখে ফেলতে পারবা। মেইন কি পয়েন্টগুলো লিখতে হবে, উপকারী দিক কোনটা, অপকারী দিক কোনটা। এবং পরীক্ষায় শুধুমাত্র একটাও আসতে পারে, পরীক্ষায় বলতে পারে যে ছত্রাক আমাদের শুধু অপকারী করে না, কিছু উপকারও করে, ব্যাখ্যা করো। আবার এভাবেও দিতে পারে ছত্রাক অনেক উপকার করার পাশাপাশি আমাদের অনেক ক্ষতিও করে, ব্যাখ্যা করো। তো যে কোনো একটাও কিন্তু আসতে পারে। যদি একটা আসে তাহলে একটাই লিখবা, আর যদি দুটাই আসে অর্থনৈতিক গুরুত্ব, তাহলে দুইটাই লিখবা। এই কথাটা যাতে মনে থাকে। অনেক পড়া আমি চেষ্টা করলাম তোমাদেরকে বুঝায় দেওয়ার, এই জিনিসগুলো কিন্তু সরাসরি ডাক্তারির সাথে জড়িত, সেই জন্য আমি তোমাদেরকে চেষ্টা করলাম আলোচনা করে দেওয়ার। তো ছত্রাকের এটা অলরেডি গতকালকেই পড়াইছি। এই যে ব্যাঙের ছাতার মতো ছত্রাকটার নাম কি? অ্যাগারিকাস বিসপোরাস। এটার অপর নাম কি দেখো, এটার অপর নাম হোয়াইট বাটন মাশরুম। দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাগারিকাস বিসপোরাস, দেখতে ব্যাঙের ছাতার মতো। এদেরকে দেখতে ব্যাঙের ছাতার মতো বলে মনে হয়, এই জন্য এদের নাম হলো ব্যাঙের ছাতা, সুন্দর করে বলা আছে। গতকালকে এই টপিকটা পড়াই দিয়েছি অনেকগুলা। দেখো অনেক সময় লনের মধ্যে, লন আমি ছোটবেলায় দেখতাম আমাদের বাসায়, এখন তো আর ওই বাসাটা এমন নাই। আমি, তোমরা তো জানি না বড় হচ্ছ কিনা, আমি ছোটবেলায় যে বাসায় বড় হয়েছি সামনে বিশাল আঙিনা ছিল, আম গাছ ছিল, অনেকগুলো গাছ টাছ ছিল। এখন ওই জায়গা কেটে আমরা আমাদের মতো বাসা বানাইছি আবার একটা। তো আমি ছোটবেলায় এরকমই যে অনেকগুলো ব্যাঙের ছাতা এক জায়গায় যখন থাকে, সেটাকে বলা হয় ফেইরি রিং। সেই জিনিসটাকে বলে, এই যে দেখো, সেই জিনিসটাকে বলে ফেইরি রিং বা পরিচক্র। এরা যখন একসাথে অনেকজন থাকে, এটাকে একসাথে বলে ফেইরি রিং। তো গতকালকে তোমাকে বলেছি নিচের অংশটা হলো দৈহিক অংশ, আর উপরের অংশটা হলো জনন অঙ্গ। জনন অঙ্গটাকে ডাকা হয় ফ্রুট বডি। দেখো তো, এটার নাম হলো ফ্রুট বডি। আচ্ছা, আমরা যে ফলটা খাই, আমরা গাছের যে ফলটা খাই, এই ফলটাও কিন্তু গাছের জনন অঙ্গ, এটা বুঝো কিনা? আমরা যে ফলটা খাই এটা তো বুঝো, এই ফলের মধ্যে বীজ থাকে। গাছ আমাদেরকে এই ফলটাকে তো আকর্ষণীয় বানায় কেন? যাতে আমরা সেই ফলটা পেরে খাই, আমরা বীজগুলো খাই। আমরা যখন হাগু করি এই বীজগুলো বের হয়ে যায়, এই বীজ থেকে পরবর্তীতে নতুন আরেকটা গাছ জন্মায়। বা আমরা যদি বীজটাও খাই, বীজটা তোমরা মাটিতে ফেলে দেই, সেখান থেকেই কিন্তু নতুন একটা গাছ জন্মায়। আমরা মানুষ অবশ্য এই বীজগুলোকে কাজে লাগাই না, আমরা তো বীজ সহ খেয়ে ফেলি, যেমন কাঁঠালের বীজ বীজ সহ খেয়ে ফেলি। কিন্তু পাখিগুলা, পশু পাখি তো আর এমন না, ওরা বীজগুলাকে খাওয়ার পরে উগলে ফেলে দেয়, সেখান থেকে নতুন গাছ জন্মায়। তো এই যে ফুল বলো, ফল বলো, এগুলা যে এত সুন্দর কেন? কারণ এই সুন্দর হওয়ার ফলে প্রাণীরা তাদের প্রতি আকৃষ্ট হয় বলে ফুল ফলের সংস্পর্শে আসে, তাদের বীজ, তাদের বংশ বিস্তার হতে পারে। গাছ তো বিয়ে করে না, তাই না? তোমার আমার মতো বিয়ে করে না, তারা তো বাচ্চা জন্ম দেয় না। তাদের একটা থেকে আরেকটা গাছ তৈরি হয় কিভাবে? এইভাবেই। তো এই জন্য ফল আসলে একটা জনন অংশ। তো একইভাবে এই জনন অংশটাকে এই জন্য বলে ফ্রুট বডি। ফ্রুট বডি কেন বলা হয়? ফ্রুট মানে ফল। এই ব্যাখ্যাটা তোমাকে আমি বুঝাই দিলাম। কথাটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখন ফ্রুট বডিতে কি কি থাকে, ছবির দিকে তাকাও। এই যে একটা ফ্রুট বডি, দেখতে কি সুন্দর। এই ফ্রুট বডির এই যে ছাতার মতো অংশটা, পরীক্ষায় প্রশ্ন আসবে, ফ্রুট বডির এই ছাতার মতো অংশটাকে কি বলে? এটা না পাইলিয়াস। শব্দটা দাগ দাও, কথাটা বলো, ইংলিশে লিখো, বাংলায় লিখো। ছাতার মতো অংশটার নাম কি? শব্দটা লিখো, নাহলে মনে থাকবে না। এত এত তথ্য পড়ালাম, এত পড়া কি মনে থাকে নাকি? ওকে, তাহলে কি নাম? জিনিসটার নাম কিন্তু পাইলিয়াস। ছাতার মতো অংশের নাম কি? পাইলিয়াস। তারপরে দেখো, এই পাইলিয়াসের নিচে দণ্ড, ছাতার এই যে ছাতা, ছাতার নিচে এই যে গোড়ার দিকে কাণ্ডের ন্যায় অংশকে বলে স্টাইপ। তো এই দণ্ডটার নাম কি? আচ্ছা, এই ছবিটার তো একটা ভালো ছবি আছে, এইখানে নামগুলোর দিকে একটু তাকায় দেখো। এই যে তাকায় দেখো, তাহলে এইটার নাম হলো স্টাইপ। এই যে ছাতার যে হ্যান্ডেল, ছাতার হ্যান্ডেল লাগবে না, হ্যান্ডেলটার নাম কি? হ্যান্ডেলটার নাম স্টাইপ, উপরটার নাম কি? পাইলিয়াস। আর ছাতার যে স্পোক গুলা, যেটা দিয়ে ছাতাটা খোলে, এটার নাম অ্যানুলাস। কি নাম এটা? সরি, স্পোকগুলোর নাম গিল। স্পোকগুলোর নাম গিল। আর যেখানে ছাতা এবং স্টাইপটা যুক্ত হয়, এই সংযোগ স্থলটাকে বলা হয়
দেখো সংযোগ স্থলটার নাম অ্যানুলাস। তাহলে চারটা কথা আবারও দেখো, ছাতার মতো অংশটার নাম হলো পাইলিয়াস, তারপরে যে দণ্ডটা সেটার নাম স্টাইপ, তারপরে স্পাইকগুলোর নাম গিল, আর যেই জায়গাটা একে অপরের সাথে যুক্ত থাকে সেই জায়গাটার নাম অ্যানুলাস, সেই জায়গাটার নাম হলো মূলত অ্যানুলাস। ঠিক আছে, এখন তুমি যদি একটা ছবি দেখো তাহলে বুঝতে পারবা এই ছবিটা দেখলে তোমার একটু ব্রেনে আইডিয়া হবে আর কি। এই যে ছবিটার দিকে তাকাও, সুন্দর ছবিটা, এই যে দেখো ছাতা, এই ছাতার নিচের অংশটা এইগুলাকে বলে গিল। এই গিলের মধ্যে, এই যে গিল, ঠিক আছে, এই গিলের মধ্যে তোমার স্পোর তৈরি হবে, এইটাই বলা আছে। আরো ভালো একটা ছবি দেখতে পারো, এই যে গিল, এই গিলগুলা তো এই যে ছাতার স্পোকের মতো, এই যে এইটা এখানে এরকম স্পোর তৈরি হবে। অ্যানুলাস মানে আংটির মতো, অ্যানুলাস অনেক জায়গায় থাকতে পারে। রুই মাছের অ্যানুলাস আর এই অ্যানুলাস একই কেনা। অ্যানুলাস মানে গোলাকার কোনো কিছুকেই বলা হয় অ্যানুলাস, চক্রাকার কোনো কিছুকেই বলা হয় অ্যানুলাস। অ্যানুলাস শব্দটা, অ্যানুলাস শব্দটা এই। তো তুমি যদি একটা গিলকে দেখো যে কি সুন্দর, এই যে দেখো, তুমি ধরো উপরের পাইলিয়াসটা খুলে ফেললা, তাহলে নিচের গিল দেখতে কেমন। এই প্রত্যেকটা জায়গায় স্পোর তৈরি হয়। কি তৈরি হয়? প্রত্যেকটা জায়গায় স্পোর তৈরি হয়, প্রত্যেকটা কোষের মধ্যে স্পোর তৈরি হয়। এই ছবিটাই দেওয়া আছে। দিস ইজ বিউটিফুল। এই যে দেখো, তাহলে একটা ব্যাঙের ছাতা, এই ব্যাঙের ছাতাটার কোন জায়গায় কি তৈরি হয়, কথাটা কি বুঝতে পেরেছি কিনা? দারুণ। ওকে, তো এইটাই বলা। তো তুমি এই জায়গায় দেখো, এখানে বলা হয়েছে পাইলিয়াসের নিচের দিকে ঝুলন্ত অবস্থায় পর্দার ন্যায় অংশকে গিল বলে, গিল বা ল্যামেলি। এই ল্যামেলিতে অনেকগুলো ব্যাসিডিয়া তৈরি হয়, প্রতিটি ব্যাসিডিয়ার মাথায় ব্যাসিডিও স্পোর তৈরি হয়। ছবির দিকে তাকাও, এটা একটা সুন্দর ছবিও দেওয়া আছে। এই যে দেখো, প্রত্যেকটা ব্যাসিডিয়ার মাথায় 4টা করে ব্যাসিডিও স্পোর তৈরি হয়, ব্যাসিডিও স্পোর। তাহলে এই অংশটুকুকে বলে একটা ব্যাসিডিয়াম। তো এইটার মধ্যে মূলত স্পোরটা তৈরি হয়। তো এই যে পড়াটা আমরা পড়লাম, কি পড়লাম? একটা ব্যাঙের ছাতা তুমি আঁকবা, এই ব্যাঙের ছাতার নিচের অংশটা, এই নিচের অংশটাকে বলা হবে গিল। এই গিলের মধ্যে স্পোর তৈরি হবে। সেই স্পোরগুলোর নাম কি? সেই স্পোরগুলোর নাম হলো ব্যাসিডিও স্পোর। যেহেতু এটা ব্যাসিডিও মাইকোটা ছত্রাক, দেখো স্পোরগুলোর নাম কি, 4টা করে ব্যাসিডিও স্পোর দেখতে পারলাম। ওকে, এখানে আবার গিলের গঠন দেওয়া আছে, গিলের গঠন। এই যে দেখো, একটা গিলের গঠন দেওয়া, একটা ছবি দেওয়া আছে। এইগুলা আগের বইয়ে ছিল না, আজ থেকে 4 বছর আগের বইয়ে এটা ছিল না। গত 4 বছর ধরে এই টপিকটা অ্যাড করেছে, সেই জন্য এখান থেকে কখনোই কোনো প্রশ্ন আসেনি। ভবিষ্যতেও যে আসবে সেইটা আমি মনে করি না। তারপরে তুমি যা জেনে রাখো যে একটা গিলের মধ্যে 3টা স্তর। ছবির দিকে তাকাও, নিচের স্তরটার নাম ট্রমা, তারপরে স্তরটার নাম সাব হাইমেনিয়াম, এই স্তরটার নাম হাইমেনিয়াম। তাহলে ট্রমা, হাই হাই, ট্রমা, হাই হাই। দেখো এই হাইমেনিয়াম স্তরেই স্পোরগুলো থাকে, নামগুলো পড়লেই হবে। এই যে হাইমেনিয়াম, এখানেই মূলত স্পোর উৎপন্ন হয়। আর নিচের দিকের স্তরটার নাম কি? এটার নাম ট্রমা, তারপর স্তরটার নাম সাব হাইমেনিয়াম। এখান থেকে একটা এমসিকিউ আসে, এই এমসিকিউটা প্রায়ই আসে। সেটা হলো এই যে সাব হাইমেনিয়াম এলাকাতে এই যে কোষগুলো যে এইভাবে সাজানো থাকে, এই কোষের সাজানো বিন্যাসটাকে বলা হয় প্রোজেনকাইমা। এটা একটা এমসিকিউ আসে যে প্রোজেনকাইমা কারে কয়? সাব হাইমেনিয়াম স্তরে প্রোজেনকাইমা থাকে। ছবি দেখলে আরেকটু আইডিয়া পেতে পারো, বাট এইটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। জাস্ট এখান থেকে এমসিকিউ ভাবেই এমসিকিউই প্রশ্ন আসবে। ঠিক আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি, এটা একটা ভালো ছবি দেখাই দিচ্ছি। এমসিকিউ, গিলের কি কি অংশ, এই যে কোষের বিন্যাস সাজানো, এটাকে বলা হয় প্রোজেনকাইমা। প্রোজেনকাইমা, এই যে স্তরে স্তরে সাজানো থাকে কোষগুলা, এই সাজানোর ব্যাপারটাকে বলা হয়, এই সাজানোর ব্যাপারটাকে বলা হয় প্রোজেনকাইমা। দেখো সুন্দর করে লুজলি ওভেন টিস্যু বাই হাইফি, এই যে কোষগুলা যে এইভাবে সাজানো থাকে, দেখো এই যে কোষগুলা এইভাবে সাজানো থাকে, একটা একসাথে কম্প্যাক্ট ভাবে থাকে না, কম্প্যাক্ট ভাবে থাকে না। কোষ বিন্যাস, এই যে কোষ বিন্যাস, ফাঁকা ফাঁকা জায়গা, এটাকে বলা হয় প্রোজেনকাইমা। তো দ্যাট ইজ অল। এখান থেকে মূলত এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। তো দেখি তোমরা আমাকে বলো তো, যদি প্রশ্ন করে এইটা,
অ্যাগারিকাসের কে বলতে পারবা? তাহলে ফ্রুট বডি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, সুন্দর, ভেরি গুড। তো অনেক কিছু জানাই দিলাম। আর প্রিয় ভাই ও বোনেরা, কেন এই প্রশ্নটা করলাম, কারণ দেখো এই ফ্রুট বডির অপর নাম ব্যাসিডিও কার্প। কার্প মানে ফ্রুট, কার্প মানে ফল। ভবিষ্যতে যেখানে কার্প কথাটা পাবা, কার্প মানে ফল। তাহলে এই যে ব্যাসিডিও কার্প, ফ্রুট বডির অপর নাম কি? ব্যাসিডিও কার্প। এই প্রশ্নটা এটাই করার কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটাকে ব্যাসিডিও কার্প বলে কারণ কার্প মানে হলো ফ্রুট। ওকে, সুন্দর। তাহলে অনেক কিছু জানালাম। প্রত্যেকটা ব্যাসিডিয়ামের মাথায় কয়টা করে স্পোর তৈরি হবে? 4টা করে স্পোর, 4টা করে স্পোর তৈরি হবে। আমরা যাতে ইহা সুন্দর করে মনে রাখতে পারি, প্রত্যেকটা কথা যাতে মনে রাখতে পারি। স্পোর তৈরিকারী অঙ্গটাকে বলে ব্যাসিডিয়াম। স্পোরগুলোর নাম কি? স্পোরগুলোর নাম হলো ব্যাসিডিও স্পোর। পড়া শেষ। এবার এই অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব এতক্ষণ যা পড়েছো, এখানে জাস্ট মাশরুমের অর্থনৈতিক গুরুত্বটা পড়ে ফেলবা। দেখো, এইটা তোমাকে আমি পড়ার দায়িত্ব দিলাম। মাশরুম খেলে কি হয়? মাশরুমের অনেক লাভ। মাশরুম খেলে অনেকগুলো ভিটামিন পাওয়া যায়। দেখো, খাদ্য হিসেবে মাশরুমের অনেক উপকারিতা। ভিটামিন বি, থায়ামিন হলো ভিটামিন B1, রিবোফ্লাভিন ভিটামিন B2, ভিটামিন সি, ডি, কে, প্যান্টোথেনিক অ্যাসিড মানে ভিটামিন B5। তাহলে দেখো, ভিটামিন B1, B2, B5, সি, ডি, কে, কতগুলো ভিটামিন এখানে পাওয়া যায়। তারপর মাশরুম দিলে জমিতে সারের মতো কাজ করে। তারপর এটা অনেক কাজ করে। মাশরুম থেকে দেখো, মাশরুমের মধ্যে অনেক বেশি ফাইবার থাকে। এটা ডায়াবেটিস রোগীর জন্য আদর্শ খাবার। এটার মধ্যে অনেক জিনিসপত্র থাকে। এটা গর্ভবতী রোগীর জন্য ভালো খাবার। এটার মধ্যে লোভাইস্টেটিন, এন্টাডেনিন, ইরিটাডেনিন থাকে, যেটা ক্যান্সার এবং টিউমার প্রতিরোধ করে। মাশরুম খেলে ডায়াবেটিস কমে যায়। ইঁদুরের উপরে গবেষণায় দেখা গেছে। এইটা থেকে পড়বা, এটা থেকে রিটেন প্রশ্ন আসতে পারে। এখন সব মাশরুমই কিন্তু ভালো না। কিছু কিছু মাশরুম খেলে তুমি মারা যেতে পারো। যেমন গত পরশু দিন একটা মেয়ে মারা গেছে ডিএমসির, গত বছর চান্স পেয়েছে, নন্দিনী। ও নন্দিনী সামহাও হয়তোবা ওই পূজার পরে তারা মানে মদ্যপান করেছিল। এটা হয়তো একটা কালচারের মধ্যে তাদের পার্ট, কিন্তু ওই মদের মধ্যে ভেজাল ছিল। ওই মদ খেয়ে সে মারা গেছে। চিন্তা করতে পারো, একটা মেয়ে সারা জীবন পড়ালেখা করে ডিএমসি চান্স পাইলো গত বছর। সেই মেয়েটা প্রচণ্ড দরিদ্র পরিবার থেকে উঠে আসা, সে জাস্ট মারা গেল মদ খেয়ে। একইভাবে মাশরুম খেতে গিয়ে তুমি যদি বিষাক্ত মাশরুম খাও, তুমি কিন্তু অক্কা পাবা। তো কিভাবে বিষাক্ত মাশরুম চিনবা? এই যে দেখো, যেগুলা উজ্জ্বল বর্ণের মাশরুম চকচক করে সেগুলা বিষাক্ত। যেগুলো দেখো কাঠের উপর জন্মায় সেগুলো বিষাক্ত। যারা রোদের মধ্যে জন্মায় না তারা হলো বিষাক্ত। এই বিষাক্ত মাশরুমের স্পোরগুলা হয় বেগুনি বর্ণের। এদের গন্ধ হয় ঝাঁঝালো এবং অম্লগন্ধযুক্ত। তাহলে দেখো তো, উজ্জ্বল বর্ণের বেগুনি স্পোরযুক্ত, কাঠের উপর জন্মানো, যারা রোদের মধ্যে জন্মায় না, যাদের গন্ধ অম্লযুক্ত, তারাই হলো বিষাক্ত মাশরুম। পরীক্ষা এমসিকিউ আসবে, কোন মাশরুমগুলো বিষাক্ত নয়, এর বাইরে যে মাশরুমগুলা সেইগুলা তুমি খাবা। তাহলে এরই সাথে সাথে ছত্রাকের টপিকটা A to Z শেষ করে দিলাম ভাইয়েরা। এখান থেকেও A to Z তো শেষ হয়নি, এখান থেকে দু একটা রোগের কথা বলা আছে, এটা শেষ করে আজকের মতো পড়া শেষ করব। তো ছত্রাক কি কি রোগ করে? তো দেখো,
মানুষের কি কি রোগ করে সেটা আগে একটু পড়ো, সেটাই পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। দাঁত রোগ তোমাকে অলরেডি আমি পড়াইছি। দাঁত রোগ বা ডার্মাটোফাইটোসিস, দেখো কোথায় কোথায় দাঁত হয়, ত্বকের মধ্যে দাঁত হয়, ছবি দেখছো গোল করে। তারপরে চুল উঠে যাওয়া, নখের মধ্যে দাঁত হয়, কোনটার কারণে হয় তোমাদেরকে পড়াইছি, ট্রাইকোফাইটন। দাঁত রোগকে ইংলিশে বলা হয় টিনিয়া, এটাকে বলা হয় টিনিয়া। তবে ট্রাইকোফাইটন ছাড়াও আরো মাইক্রোস্পোরাম এবং এপিডার্মোফাইটন, এই দুইজন, মোট টিইএম মনে রাখবা, এমইটি মেট, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন এবং ট্রাইকোফাইটন, এই তিনজন মিলে দাঁত রোগ তৈরি করতে পারে। এই তিনজনের ক্ষমতা আছে দাঁত রোগ তৈরি করার। এমসিকিউ আসবে, দাঁত রোগ দেখো তোমার শরীরে ঢোকার পর 3 থেকে 5 দিন পর্যন্ত লুকায় থাকতে পারে, তারপর প্রচন্ড প্রচন্ড তোমার ছোট ছোট গোটা গোটা লাল প্রচন্ড চুলকাবে, চুলকানি এত পরিমাণ বৃদ্ধি পাবে, রিডিং পরে নিবা। এটা রোগের লক্ষণ, মেইন লক্ষণ হলো চুলকানি এবং রিংয়ের মতো হবে, সেজন্য এটাকে রিং ওয়ার্ম বলা হয়। বুঝতে পারলাম? এবং এটা ছোঁয়াচে, এক রোগী থেকে আরেক রোগীতে দ্রুত ছড়ায় পড়বে। তাহলে তোমার 1 নম্বর কাজ কি হবে, রোগীটাকে আলাদা করে ফেলা, ওর সব কিছু আলাদা করে ফেলা। দেখো ওর আক্রান্ত স্থান পরিষ্কার করতে হবে, ওর বিছানাপত্র সব কিছু সোডা পানিতে সিদ্ধ করতে হবে, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, যেটা ছত্রাককে মেরে দিবে, ব্যবহার করতে হবে। বুঝাতে পারলাম? মাথায় যদি দাঁত হয় তাহলে মাথা ন্যাড়া করে স্যালিসাইলিক অ্যাসিড জনিত মলম দিলে ওই জায়গায় সব মরে যাবে। বুঝাতে পেরেছি? এখানে তাকায় দেখো, এখানে কয়েকটা ক্রিমের কথা বলা হয়েছে, কোন কোন ক্রিম দেওয়া যায়। অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, টার্বিনাফিন, মাইকোনাজল, এইগুলো ক্রিমের কথা বলা আছে। দারুণ। তারপরে দেখো, মলম যাতে ঔষধ না দিলে মুখে ঔষধ খেতে হবে, ঔষধের নাম তোমার আপাতত পড়তে হবে না, আমরা ডাক্তাররা সেটা আমরা পড়বো। কোন গাছের ছাল দিলে এটা ভালো হয়ে যায়? দাঁত মর্দন গাছের ছাল, এটা প্রাচীনকালে ট্রিটমেন্ট। এটা একটা গাছ পাওয়া যায়, এই গাছের রস থেকে বেটে লাগালে দাঁত ভালো হয়, এটা পরীক্ষিত। দাঁত মর্দন দিয়েও ভালো হতে পারে। এই গাছের রস, মানে এই গাছের পাতার রস, ছাল তো না, পাতার রস, এই যে ক্যাসিয়া আলাটা, ছবিটা দেখে নেই, ক্যাসিয়া আলাটা, এইটা লাগাইলেও দাঁত ভালো হয়ে যায়। আগের দিনের মানুষ কিন্তু এইটাই করতো, ক্যাসিয়া আলাটা। এই যে বানর লাঠি দেখতে পাচ্ছ, এটা বানর লাঠি না? বানর লাঠির মতোই দেখতে। তো এইটার পাতার রস তুমি যদি দাঁতের মধ্যে দাও তাহলে সবগুলা মরে ছারখার হয়ে যাবে। আচ্ছা সুন্দর, তাহলে মরে ছারখার হোক। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, আশা করি মনে থাকবে না। দেখতে কেমন হয়? রিং ওয়ার্ম, এটার অপর নাম কি? এটার অপর নাম রিং ওয়ার্ম। ছবি একবার দেখে নাও, এই যে শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে, রিংয়ের মতো। দেখো প্রচন্ড চুলকাবে ভাইরে, এই যে মাথার মধ্যে হয়েছে, দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর। এই বাচ্চাটার পিঠের মধ্যে হয়েছে, ভূতের লাঠি, ভূতের লাঠি। এই যে রিং ওয়ার্ম, প্রচন্ড চুলকাবে, ভয়ঙ্কর। ঠিক আছে, তাহলে মানুষের রোগটা আমি তোমাকে পড়াই দিলাম। আর কৃষি জমিতে, কৃষি জমির রোগের একটা কথা বলা আছে, এটা থেকে এমসিকিউ আসবে, রিটেন প্রশ্ন আসবে না। আমি তোমাকে মেইন কথাগুলো বলে দিচ্ছি। দেখো, আলুর বিলম্বিত ধসা রোগ, লেট ব্লাইট ডিজিজ অফ পটেটো। ছবিটা দেখো, পাতার আলুর কি অবস্থা হয় তুমি তাকায় দেখো। এই দেখো, আলু পুরা, আলুর গাছের 12টা বেজে গেছে, দেখতে পাইছো? ফাঙ্গাস দিয়ে আক্রমণ হয়ে শিকার হয়ে আলুটারও 12টা বেজে গেছে। এরকম আলু মাঝে মাঝে তোমার বাবা দেখবে যে বাজার থেকে কিনে আনছে, আলুর 12টা বেজে গেছে। তাহলে এইটা দেখতে পেলাম কি অবস্থা, লেট ব্লাইট ডিজিজ। শুধু যেটা আলুতে হয় তা না, আরো অসংখ্য, টমেটোতে হয়, পটেটোতে হয়, তাহলে আরো অসংখ্য এরকম। দেখো পাতার 12টা বেজে গেছে ছত্রাকের আক্রমণে। তাহলে প্রশ্ন হবে, এই যে আলুর ধসা রোগ কে করে? এখন ধসা রোগ 2 রকম, একটা হলো আর্লি ব্লাইট, আর্লি ধসা, একটা লেট ধসা। আর্লি ব্লাইট করে আর্লি, অল্টারনারিয়া সোলানি, মুখস্থ করতে হবে জীবাণুটার নাম। আর লেট ব্লাইট সেইটা করে কে? ফাইটোপথোরা ইনফেস্টেন্স, নামটার দিকে তাকাবা। এই যে লেট ব্লাইট রোগ কে করে? ফাইটোপথোরা ইনফেস্টেন্স। এই যে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15তে এইটাই আসছে, কে লেট ব্লাইট রোগ করে। এর ফলে কি হয়, আলুর গাছের কি হয় তুমি তো দেখতেই পাইলে। এগুলো চাইলে যদি মনে চায় রিডিং পড়ো, সময় থাকলে রিডিং পড়ে নিও, না হলে এতটা গুরুত্বপূর্ণ কিছু না। পুরাটা চাইলে তুমি রিডিং পড়তে পারো, পড়লা পড়লা পড়লা, রিডিং পড়লা পড়লা পড়লা, পড়তে পারো। কিভাবে আমরা এই কোনো গাছে যদি আক্রান্ত হওয়া শুরু করে, ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশকটা কি? বোর্দো মিশ্রণ, কেমিস্ট্রি চলে আসলো। 1% বোর্দো মিশ্রণ, এর মধ্যে কি থাকবে? এর মধ্যে থাকবে কপার সালফেট, এর মধ্যে থাকবে
লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে থাকবে পানি, বর্ধ মিশ্রণের সংকেত তোমার কাছে জানতে চাইবে। এইটা দিলে ছত্রাকগুলা মারা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। বুঝাতে পারলাম? এই ছত্রাকদের আক্রমণ হলে জমিতে পানি কম দিতে হবে, নাইট্রোজেন সার কম দিতে হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে? আর আর কি দেওয়া যেতে পারে? দেখো এখানে বলা হয়েছে পাতা থেকে যাতে আলুতে রোগটা না যায় সেজন্য আলু সংগ্রহের পূর্বেই সেটাতে সাইনক্স বা অ্যামোনিয়াম থায়োসায়ানেট ঔষধ ছিটিয়ে দিতে হবে, এই ধরনের কথা বলা আছে। তো রিডিং পড়তে পারো, এগুলো থেকে যে অনেক বেশি প্রশ্ন পরীক্ষার জন্য আসে ব্যাপারটা তা না, কিন্তু এমসিকিউ আসে এখান থেকে। যে কয়েকটা লাইন আমরা দাগাই দিলাম এগুলো থেকে এমসিকিউ আসে, আলুর 12টা বাজায় দেয়। সো দ্যাটস অল অ্যাবাউট। তাহলে ভাই আলু গাছে ধরে না তো, মাটির নিচে হয়। আরে বোকা, মাটির নিচেই, এই পাতা থেকে এটা মাটির নিচে চলে যায়। ছত্রাক কি এত কিছু মানে নাকি? পাতা থেকে এটা আস্তে আস্তে মাটির নিচে চলে যায়। তাহলে দ্যাটস অল অ্যাবাউট ছত্রাক। ছত্রাক থেকে হিউজ ইনফো তোমাকে আমি পড়ালাম। মিনিমাম শুধু ছত্রাক থেকেই 100টা এমসিকিউ বানানো যাবে, কোয়ালিটিফুল 100টা এমসিকিউ বানানো যাবে শুধু ছত্রাক থেকে। চিন্তা করতে পারো? তো যাই হোক, নেক্সট দিন যেহেতু ছত্রাক পড়া হয়ে গেছে, আগামীকালকে আমরা শৈবাল প্লাস লাইকেন একদিনে পড়ে ফেলার চেষ্টা করব, কারণ তোমার অলরেডি চ্যাপ্টারটার মূল আইডিয়া হয়ে গেছে কিভাবে ঘটনা ঘটে, বেসিকগুলো অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এখন তুমি শৈবালের যে কোনো কিছু ইজিলি বুঝতে পারবা, স্পোরের কথা ইজিলি বুঝতে পারবা। আর লাইকেন তো মূলত এমসিকিউ আসবে, তো লাইকেনটা মূলত এমসিকিউ। তো এটা সিকিউ এর জন্য কী কী পড়বো? ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব এবং ছত্রাকের বৈশিষ্ট্য, শৈবাল ছত্রাকের পার্থক্য, এটাই পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে অনেক কিছু পড়লাম 2 দিনে, ছত্রাকের A to Z পড়লাম আমরা। 1.5 ঘন্টা সময় নিলাম আজকে। যারা ক্লাসটা করবা তারা এই টপিকের প্রত্যেক লাইন যেহেতু আমি পড়াই দিয়েছি, অবশ্যই অবশ্যই উপকৃত হবা। উপকৃত না হওয়ার কোনো কারণ নাই। তাহলে থ্যাংক ইউ সো মাচ ছোট্ট ভাই বোনেরা, আজকের মতো আমরা এখানে শেষ করছি। বারবার করে পড়লে মনে থাকবে, কালকে আবার দেখা হবে। তোমাদের ক্লাস নিতে আমার সবচেয়ে ভালো লাগে 26 ব্যাচের এই ক্লাসগুলো নিতে, ইনশাআল্লাহ।